তোর আমার স্ক্রিন দেখতে পাচ্ছিস? হ্যাঁ। হ্যাঁ। বেশ। হ্যাঁ, এই পার্টটা ছিল না তো, আচ্ছা এটা ছিল। হুম। আম, প্রথমে যেটা বলার সেটা হচ্ছে যে আজকে একটা ছেড়ে দেবো কারণ দেবযানীর কিছু একটা দরকার আছে, তো যাই হোক সেই জন্য একটাই আজকে ছেড়ে হবে, সেই জন্যই পড়াটা একটু আগে স্টার্ট হচ্ছে আজকে। দ্বিতীয়ত যেটা বলার সেটা হচ্ছে যে আমাদের এর মাঝখানে আর আহ, মানে শনিবারগুলো তো আমরা পড়বোই এবার। যেহেতু আমি বাড়ি গেছিলাম, মাঝখানে পড়াটা ঠিক করে হয়নি, মাঝখানে একদিন পড়া বাদ গেছে বা পড়াটা শর্ট হয়েছে, অনেক কিছু হয়েছে। আমাদের অন্তত দুটো তিনটে ডেট বের করতে হবে মাঝখানে, যেই দিনগুলোতে আমরা শনিবার ছাড়াও পড়তে পারি, কারণ সামনে পরীক্ষা চলে এসছে এবং সিলেবাস যতটা বাকি আছে এক দুদিন এক্সট্রা দিলে আমার মনে হয় শেষ হয়ে যাবে। তো এবার বল যে, তো পুরোটা আগে ভাবছি না যে ওই দু তিন দিন কবে কবে হবে। আগে যেটা ভাবতে চাইছি সেটা হচ্ছে যে আজকের পরে, পরের শনিবারের আগে মাঝখানে আমরা একটা দিন পড়তে চাইছি, মানে আমি চাইছি একদিন পড়া হোক। সেটা মঙ্গল বা বুধবার করলে ভালো হয়, কারণ দুদিক থেকে সেটা মাঝামাঝি পড়ে, মানে দুটো শনিবারের মাঝামাঝি পড়ে। এবার আর বল যে মঙ্গলবার তোদের এই সময়, মানে তোদের তোদের স্কুল যাওয়া থাকে না থাকে না, একজন একজন করে বল। আমি বলছি থাকে কিন্তু। আমার রুদ্র বলে না। আমার থাকে না। আমি বেশিরভাগ দিনে অল্প দিনে স্কুলে যাই। আমার যে কোনো দিনই হবে আমার সকালবেলা। এই সময় তার বেশি সকালবেলা হবে না, 7টা 8টার দিকে। বুঝেছি বুঝেছি, দেবজানি বল। আমার অসুবিধা নেই। তাহলে আজকের পরে আমরা আবার মঙ্গলবার সকাল এরকম 11টা থেকে পড়ছি, ঠিক আছে? ঠিক আছে তো? হুম। হ্যাঁ। হ্যাঁ। বেশ। তাহলে এটা ঠিক হয়ে গেল। আচ্ছা, এবার আমরা আহ আজকের পড়াতে আসি। আগে বল যে আগের দিনের পড়া থেকে কারো কোনো প্রশ্ন বা কোনো সমস্যা আছে কিনা। আমার নেই। দেবজানি? না। বেশ। আমি আগের দিনের পড়াটা একটু রিক্যাপ করে তারপর শুরু করছি আজকে, কারণ আগের দিনে একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট আমরা বুঝছিলাম। সেটা হচ্ছে তরলের স্ফুটন কিভাবে হয়, ঠিক আছে? তরলের স্ফুটন। আমার নোটগুলো তো দেখোনি। হ্যাঁ, আমি দেখিনি ওটা, আমি জানি, দেখো। আমি অনেকগুলো অনেকগুলো জিনিসই দেখা বাকি আছে, আমি এবার আস্তে আস্তে সব করে দেখবো। এখন আমি খানিকটা মানে আগের জায়গায় চলে এসেছি এবং সেটেল করে গেছি, ফলে এবার আস্তে আস্তে আগের জিনিসগুলো ক্লিয়ার করবো এবং হোমওয়ার্ক গুলো আর একটু ঠিক করে দিতে হবে। আচ্ছা, মঙ্গলবারের আগে তোরা ওইগুলো পেয়ে যাবি, এবং আজকে যদি কোনো ছোটখাটো হোমওয়ার্ক থাকে সেটাকে মঙ্গলবারের আগেই কিন্তু পাঠাবি, ঠিক আছে? সোমবারের দিকে পাঠানোর চেষ্টা করবি। যাই হোক, তো আমরা যেটা আগের দিন বলেছিলাম সেটার মূল বক্তব্য কি ছিল, তরলের একটা স্ফুটন কিভাবে হয়। তাহলে প্রথমে বলেছিলাম যে যে কোনো তরল, যে কোনো তরল যে কোনো উষ্ণতাতেই ধীরে ধীরে বাষ্পে পরিণত হয়। এই প্রক্রিয়াকে কি বলে? এই প্রক্রিয়াকে বাষ্পীভবন বলে। বাষ্পীভবন, ঠিক আছে? এটা বোঝাতে কি বলেছিলাম যে যে কোনো তরলকে যদি রেখে দিস, আস্তে 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 এটা বাষ্পীভূত হতে শুরু করে, মানে বাষ্পে পরিণত হতে শুরু করে। এবং যথেষ্ট সময় রেখে দিলে কিন্তু সবটা তরলই বাষ্পীভূত হয়ে যাবে, ঠিক আছে? ফলে তরলকে বাষ্পে পরিণত করতে হলে সবসময় মানে জলকে ধর কথা কথা বলছি 100 ডিগ্রিতে নিয়ে যেতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। যে কোনো উষ্ণতাতেই জল আস্তে আস্তে বাষ্পীভূত হবে, খুব ধীরে ধীরে বাষ্পীভূত হবে, বাষ্পে পরিণত হবে। এই প্রক্রিয়াকে বলে বাষ্পীভবন। এর কারণে তরলের ওপরে সব সময় তার বাষ্প জমা হয়ে থাকে।
যেই তরলের কথা বলছি তার তার বাষ্পের যে ফর্মটা, জলের ওপরে জলীয় বাষ্প থাকবে, ঠিক আছে, সবসময়। কারণ জল থেকে আস্তে আস্তে খানিকটা করে জলীয় বাষ্প তৈরি হচ্ছে, তো তরলের ওপরে সবসময় সেই তরলের বাষ্প জমা হয়ে থাকবে, ঠিক আছে। এই বাষ্পের চাপকে ওই তরলের বাষ্প চাপ বলে। ওই তরলের বাষ্প চাপ বলে। এখন যে উষ্ণতায়, আচ্ছা, এরকম করে বলি যে উষ্ণতা বাড়লে, উষ্ণতা বাড়ালে আরো বেশি তরল বাষ্পীভূত হয়, বাষ্পের পরিমাণ বাড়ে, বা তরলের বাষ্পের পরিমাণ বাড়ে, ফলে তরলের ওপরে জমা বাষ্পের বাষ্প চাপও বাড়ে। এইবার হচ্ছে যে উষ্ণতায়, তাহলে লিখি, তরলের বাষ্প চাপ বায়ুমণ্ডলীয় চাপের সাথে সমান হয়ে যায়। তরলটা তো একটা বায়ুমণ্ডলে রয়েছে, সেই বায়ুমণ্ডলের চাপ তরলের উপর কাজ করছে, আমাদের সবার উপরই কাজ করছে সেই বায়ুমণ্ডলের চাপ। তো যে উষ্ণতায় তরলের বাষ্পচাপ বায়ুমণ্ডলীয় চাপের সাথে সমান হয়ে যায়, বা উম, সেই উষ্ণতাকে ওই তরলের স্ফুটনাঙ্ক বলে। এই সময় তরল ফুটতে শুরু করে, ঠিক আছে। তাহলে ফুটতে শুরু করে এবং দ্রুত বাষ্পে পরিণত হতে থাকে। তাহলে তরল থেকে বাষ্প যে কোনো উষ্ণতাতেই পরিণত হচ্ছে, খুব ধীরে ধীরে হচ্ছে। এবং সেই প্রক্রিয়াটাকে আমরা কি বলছি, এই প্রক্রিয়াটাকে আমরা তরলের বাষ্পীভবন বলছি। ফলে যে কোনো তরলের উপরে সবসময় সেই তরলের একটা বাষ্প থাকে, এই বাষ্পের একটা চাপ আছে, সেই চাপটাকে তো ওই তরলের বাষ্প চাপ বলে। এর উষ্ণতা বাড়াতে থাকলে তরল থেকে বাষ্পে পরিণত হওয়ার হারটা বাড়তে থাকে, আরো বেশি তরল বাষ্পে পরিণত হতে থাকে, বাষ্পীভবনটা বাড়ে আর আসলে। তাহলে বাষ্পে পরিণত হলে যত বেশি তরল বাষ্পে পরিণত হবে তত কি হবে, তত উপরের বাষ্পর পরিমাণটা বাড়বে, ফলে বাষ্প চাপটাও বাড়বে। যে উষ্ণতায়, ধরো উষ্ণতা এরকম করে বাড়িয়ে যাচ্ছি বাড়িয়ে যাচ্ছি বাড়িয়ে যাচ্ছি, যেই উষ্ণতায় গিয়ে ওই বাষ্পচাপটা বাড়তে বাড়তে বাইরের বায়ুমণ্ডলীয় চাপের সাথে সমান হয়ে যাবে, সেই মুহূর্তে কি হয়ে যাবে, তরলটা ফুটতে শুরু করবে এবং তরলটা খুব তাড়াতাড়ি বাষ্পে পরিণত হবে, বাদ বাকি যে তরলটা পড়ে আছে। এই উষ্ণতাটাকে বলে স্ফুটনাঙ্ক, এবং এই পদ্ধতিটাকে বলে, এই প্রক্রিয়াটাকে বলে, এই প্রক্রিয়াকে বলে স্ফুটন বা বয়েলিং। স্ফুটন। এটা বোঝা গেছে? এটা বুঝতে কোনো সমস্যা নেই, এটা আগের দিনই ক্লারিফাই করেছিলাম, তাও একবার জিজ্ঞেস করে নিচ্ছি, এটা বুঝতে কোনো সমস্যা নেই তো? না। না। আচ্ছা, এবার যদি এম করে বলি যে স্ফুটনাঙ্কের তুলনা, যখন স্ফুটনাঙ্ক বলবো তখন বুঝতে পারবি যে একটা টেম্পারেচারের কথা বলছে, একটা একটা উষ্ণতা, একটা তাপমাত্রার কথা বলছে, ঠিক আছে। যে তাপমাত্রায় ওটা মানে ওই তরলের ক্ষেত্রে ক্ষেত্রে স্ফুটনাঙ্ক বলতে যে তাপমাত্রায় তরলটা ফুটতে শুরু করে।
আচ্ছা, ধর আমি নিয়েছি তরল এ আর তরল বি। ধর এরকম করে নিয়েছি যে তরল এ আর তরল বি। ঠিক আছে, ধর এই তরলটা, তরল এটা বেশি উদ্বায়ী আর এটা কম উদ্বায়ী। উদ্বায়ী বলতে কি বোঝানো হচ্ছে? খুব সহজে বাষ্পে পরিণত হয় যে তরল তাকে বলে উদ্বায়ী। ঠিক আছে, আর যে তরল সহজে বাষ্পে পরিণত হয় না তাকে বলে সেটা কম উদ্বায়ী। ঠিক আছে, তাহলে তরল এটা এক্ষেত্রে বেশি উদ্বায়ী তরল, তরল বিটা কম উদ্বায়ী তরল। তাহলে একটু ভেবে বল দেখি, যে এই দুটো তরলকেই যদি আমি একই উষ্ণতায় রাখি, ধর এটাকেও আমি 20 ডিগ্রিতে রেখেছি, এটাকেও আমি 20 ডিগ্রিতে রেখেছি, কোন তরলের বেশি বাষ্প তরলটার উপরে থাকবে? তরল এর ক্ষেত্রে বেশি বাষ্প থাকবে না তরল বি এর ক্ষেত্রে থাকবে? রুদ্র বল দেখি। তরলের ক্ষেত্রে। তরল এর ক্ষেত্রে থাকবে, কারণ তরল এটাকে অলরেডি বলেছি আমি বেশি উদ্বায়ী, ফলে সহজে বাষ্প পরিণত হয়। ঠিক আছে, দেবজানি বুঝতে পেরেছিস তো? হ্যাঁ। তাহলে একই উষ্ণতায়, আচ্ছা বেশি বাষ্প থাকবে মানে কি? বাষ্প চাপটাও বেশি থাকবে তার। ঠিক আছে, তাহলে একই উষ্ণতায় এর বাষ্প চাপ বেশি আর এর কি হবে? বাষ্প চাপ কম। ধর উদাহরণ এরকম করে ভাব যে, জাস্ট একটা সংখ্যা দিয়ে বলছি যে ধর 20 ডিগ্রিতে রেখেছি, এর বাষ্পচাপ ধর 10 আর এর বাষ্পচাপ ধর 5। ঠিক আছে, এটা বেশি উদ্বায়ী তরল, সহজে বাষ্প পরিণত হবে। তাহলে দুটো যদি সেম টেম্পারেচারে রাখি, তাহলে এর বেশি বেশি বাষ্প থাকবে এর উপরে, এর কম বাষ্প থাকবে এর উপরে, কারণ এটা কম উদ্বায়ী। তাহলে বেশি বাষ্প থাকবে মানে কি? এর বাষ্পচাপটাও বেশি থাকবে। ধর এর বাষ্পচাপ 10, এর বাষ্পচাপ 5। এবার ধর বায়ুমণ্ডলীয় চাপ হচ্ছে ধর কথা কথা 15। ঠিক আছে, এটার বাষ্পচাপ 10 আছে, এটার বাষ্পচাপ 8 আছে। এবার আমি জানি উষ্ণতা বাড়ালে এরও বাষ্পচাপ বাড়বে, এরও বাষ্পচাপ বাড়বে। তাহলে কোন বাষ্পচাপটা আগে বায়ুমণ্ডলীয় চাপের সাথে সমান হবে, এটা নাকি এটা বাড়তে বাড়তে? দেবযানী বল। দেবযানী, ওরা সারা দিয়ে কিছু অন্তত শুনতে পেলে। হ্যালো। হ্যাঁ। কি বললে আরেকবার বলো, ওই আমি চলে গেছিলাম। আরে কপাল আমার। আমি বলছি যে ধর 20 ডিগ্রিতে তরল এ বেশি উদ্বায়ী, তার বেশি বাষ্প সঞ্চিত হয়েছে, তার বাষ্পচাপ বেশি আছে, ধর তার বাষ্পচাপ 10। আর তরল বি কম উদ্বায়ী, এর কম বাষ্প রয়েছে, এর বাষ্পচাপও কম রয়েছে, তাহলে বাষ্পচাপ ধর 8। এবার ধর বায়ুমণ্ডলীয় চাপ হচ্ছে 15। এবার আমি জানি উষ্ণতা যদি বাড়াতে থাকি, এরও বাষ্পচাপ বাড়ে, এরও বাষ্পচাপ বাড়ে। তাহলে বাড়তে বাড়তে কার বাষ্পচাপ আগে বায়ুমণ্ডলীয় চাপের সমান হবে? এরটা হবে না এরটা হবে? তরলেরটা। তরল এরটা হবে, কারণ 10 থেকে বাড়তে বাড়তে 15তে যাওয়া সহজ, দেন 8 থেকে বাড়তে বাড়তে 15তে যাওয়া। রুদ্র বুঝতে পেরেছিস? হ্যাঁ। তাহলে কারণ কারণ কি? কারণ এর আগে থেকেই বাষ্পচাপটা বেশি হয়ে বসে রয়েছে, এটা বেশি উদ্বায়ী তরল। ঠিক আছে, হুম। তাহলে কি হবে যে এর বাষ্পচাপ উষ্ণতা বাড়ালে এর বাষ্পচাপ আগে বায়ুমণ্ডলীয় চাপের সাথে সমান হবে, আর এর পরে হবে, পরে বায়ুমণ্ডলীয় চাপের সাথে সমান হবে। আচ্ছা, আগে পরে বলতে বলতে কি চাইছি? বলতে চাইছি যে ধর উষ্ণতা বাড়াচ্ছি, 20 থেকে 25 করছি, 25 থেকে 30 করছি, 30 থেকে 35 করছি, হয়তো 35-এ গিয়েই এর বাষ্পচাপ বায়ুমণ্ডলীয় চাপের সাথে সমান হয়ে গেছে, কিন্তু 35-এ গিয়ে এরটা মানে 35 ডিগ্রি সেলসিয়াসে গিয়ে এরটা এখনো হয়নি।
এই উষ্ণতা আরো বাড়াতে হবে, তাহলে হয়তো বায়ুমণ্ডলের চাপের সাথে সমান হবে। তাহলে কার স্ফুটনাঙ্ক কম হবে আর কার স্ফুটনাঙ্ক বেশি হবে? এটার স্ফুটনাঙ্ক কম হবে নাকি এটার স্ফুটনাঙ্ক কম হবে? অবশ্যই এটার স্ফুটনাঙ্ক কম হবে, কারণ এ অনেক কম তাপমাত্রাতেই বায়ুমণ্ডলের চাপের সাথে এর বাষ্পচাপটা সমান হয়ে যাবে। এর তখনও হবে না। কেন হবে না? কারণ এর প্রথম থেকেই বাষ্পচাপটা কম ছিল। এর উষ্ণতা বাড়ালে বাষ্পচাপ বাড়ছে, কিন্তু সেটা বায়ুমণ্ডলের চাপের সাথে সমান হতে গেলে হয়তো অনেক বেশি উষ্ণতায় নিয়ে যেতে হবে। একে তত বেশি উষ্ণতায় নিয়ে যেতে হবে না। বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে না? হ্যাঁ, যাচ্ছে। এর বোঝা যাচ্ছে কি? হ্যাঁ। তাহলে এর স্ফুটন স্ফুটন এর উষ্ণতা, বা এরকম করে বলি স্ফুটনাঙ্ক কম হবে, আর এর স্ফুটনাঙ্ক বেশি হবে। ঠিক আছে? তাহলে যে ধরনের তরলের স্ফুটনাঙ্ক কম, সেই ধরনের তরলই আসলে উদ্বায়ী। বা উল্টো করে বললে, যে ধরনের তরল উদ্বায়ী তার স্ফুটনাঙ্ক তত কম। যে ধরনের তরল যত কম উদ্বায়ী তার স্ফুটনাঙ্ক তত বেশি। তার বাষ্পচাপ কম, কম উদ্বায়ী হলে বাষ্পচাপ কম হবে। ফলে ওই বাষ্পচাপকে বায়ুমণ্ডল চাপের সাথে সমান করতে হলে অনেক বেশি উষ্ণতায় নিয়ে যেতে হবে তরলটাকে। পরিষ্কার না? পরিষ্কার না? হ্যাঁ। রুদ্র, পরিষ্কার? হ্যাঁ, মিউটই বেশ। রাখবো না। আচ্ছা, এটা বোঝা গেছে। এবার যেটা বোঝার দরকার সেটা হচ্ছে যে, হুম, এটা বোঝা গেল। আচ্ছা, এবার যেটা গুরুত্বপূর্ণ, ভীষণ গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, সেটা হচ্ছে যে তরলের স্ফুটনাঙ্কের উপর চাপের প্রভাব। এটা ভীষণ মন দিয়ে শুনবি। তরলের স্ফুটনাঙ্কের উপর চাপের প্রভাব। তাহলে মূল প্রশ্নটা কি বলতে চাইছে এখানে? যে বাহ্যিক চাপ বা বাহ্যিক বায়ুমণ্ডলীয় চাপ কমলে বা বাড়লে তরলের স্ফুটনাঙ্ক কিভাবে পাল্টায়? এটা হচ্ছে মূল প্রশ্ন। ঠিক আছে? এটা হচ্ছে মূল প্রশ্ন। ভাবা যাক এটা কি, ব্যাপারটা কি ঘটছে। আগের উদাহরণটা নিয়ে ভাবা যাক, মানে এক্ষেত্রে আমরা দুটো তরল নিয়ে তুলনা করবো না, এক্ষেত্রে আমরা একটা তরল নিয়ে তুলনা করবো, যে বাহ্যিক চাপটা বাড়ালে এর স্ফুটনাঙ্ক কিভাবে পাল্টাবে। তাহলে ধর আমার কাছে একটাই তরল আছে, তরল এ, তার কথার কথা বলছি, তরল এ আছে। তার এর বাষ্পচাপ 10 আছে, আর একবার বায়ুমণ্ডলীয় চাপ নিয়েছি 15, একবার বায়ুমণ্ডলীয় চাপ নিয়েছি 12। ঠিক আছে? দুটো আলাদা আলাদা কেস। কোন ক্ষেত্রে, এই ক্ষেত্রে না এই ক্ষেত্রে, এই তরলের বাষ্পচাপটা বায়ুমণ্ডলীয় চাপের সাথে সমান তাড়াতাড়ি হবে? এই ক্ষেত্রে না এই ক্ষেত্রে, যদি উষ্ণতা বাড়াতে থাকে? উষ্ণতা বাড়ালে এর বাষ্পচাপ বাড়বে। বাহ্যিক চাপ 12 হলে এইটা দাদা, এটা। হ্যাঁ। কি কি বললে আবার একটু বলো, আবার কেটে যাচ্ছে বারবার। মানে আমার কথা কাটছে কি? না, মানে আমার না, অতটা কাটছে না, মানে তোমার কাটছে কথা না। না, মানে আমি বের হয়ে যাচ্ছি। আচ্ছা, 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 মানে কতদূর আমারই দিয়ে শুনবি? কত তুই কি বললে মন দিয়ে শুনতে, ওই তরলের কি চাপ ওই অব্দি।
মন দিয়ে একটুখানি মন দিয়ে, মানে তুই মন দিচ্ছিস না কিন্তু আমি যা বুঝতে পারছি। আমি বলছি যে ধর এই তরলটার আহ, ধর এই তরলটার বাষ্পচাপ 10, কথার কথা বলছি, কোনো একটা উষ্ণতা ধর 20 ডিগ্রি সেলসিয়াসের বাষ্পচাপ 10। এবার কেস ওয়ানে বায়ুমণ্ডলীয় চাপ বা বায়ুর চাপ এরকম করে বলি সমান সমান 15। আর কেস টু তে বায়ুর চাপ 12। ঠিক আছে। এবার আমি জানি কি, উষ্ণতা বাড়ালে এর বাষ্পচাপটা বাড়বে। তাহলে কোন ক্ষেত্রে বাষ্পচাপটা আগে বায়ুর চাপের সাথে সমান হয়ে যাবে, কেস ওয়ানে না কেস টু তে? রুদ্র বল দেখি। আরেকবার একটু বলো। আমি বলছি যে 20 ডিগ্রি সেলসিয়াসে ধর এর বাষ্পচাপ 10। হুম। আমি জানি উষ্ণতা বাড়ালে বাষ্পচাপ বাড়বে, কারণ বেশি বাষ্প পরিণত হবে, বাষ্পচাপ বাড়বে। এবার এক ক্ষেত্রে বাহ্যিক বায়ুর চাপ 15, আর অন্য হুম। একটা ক্ষেত্রে বাহ্যিক বায়ুর চাপ 12। হুম। তাহলে কোন ক্ষেত্রে এর বাষ্পচাপটা তাড়াতাড়ি বায়ুর চাপের সাথে সমান হয়ে যাবে? 1 নম্বর। 1 নম্বর কেসে কি করে হবে? 1 নম্বর কেসে তো বায়ুর চাপ 15, ও, দশ ওটা থেকে 12, সরি। হ্যাঁ, বুঝতে পেরেছিস তো? হ্যাঁ, হ্যাঁ। তাহলে যদি বাহ্যিক বায়ুমণ্ডলীয় চাপ বা বাহ্যিক চাপ কম থাকে, তাহলে এর বাষ্পচাপটাকে ওখানে পৌঁছতে হলে খুব বেশি উষ্ণতায় নিয়ে যেতে হবে না। বরং যদি বাহ্যিক চাপ বেশি থাকে, তাহলে এর বাষ্পচাপটাকে ওখানে নিয়ে যেতে হলে অনেক বেশি উষ্ণতায় নিয়ে যেতে হবে। বুঝতে পারছিস না বুঝতে পারছিস না? পারছি। দেখ দুজনের কাছে এটা পরিষ্কার কিনা, দেখ আইডিয়াটা। হ্যাঁ, পরিষ্কার। হ্যাঁ। দেবজনের কাছে পরিষ্কার। হ্যাঁ। এই আইডিয়াটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, ঠিক আছে? তাহলে কি বলতে চাইছি, ছোট্ট করে বলে দিই ব্যাপারটাকে। যে যখন বাহ্যিক চাপ কম, তখন তরলের বাষ্পচাপকে সেই চাপের সমান করতে কম উষ্ণতায় নিয়ে গেলেই হবে। অর্থাৎ সেই ক্ষেত্রে স্ফুটনাঙ্ক কম হবে। আর যখন বাহ্যিক চাপ বেড়ে যাবে, যে আমি এরকম করে বলি, যদি বাহ্যিক চাপ বাড়ে, তাহলে কি হবে, তখন তরলের বাষ্পচাপকে সেই চাপের সমান করতে বেশি উষ্ণতায় নিয়ে যেতে হবে। বেশি উষ্ণতায় নিয়ে যেতে হবে, অর্থাৎ সেই ক্ষেত্রে স্ফুটনাঙ্ক বেশি হবে। বুঝতে পেরেছিস না বুঝতে পারছিস না? বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে একটা প্রশ্ন করি। হুম। সমুদ্র তলে বায়ুর চাপ 1 অ্যাটমসফিয়ার। অ্যাটমসফিয়ার চাপ মাপার একটা একক, ঠিক আছে? 1 অ্যাটমসফিয়ার, এটিএম বলে। পাহাড়ের চূড়ায়, বা ধরা যাক পাহাড়ের ওপরে বায়ুর চাপ 0.8 অ্যাটমসফিয়ার। কোথায় জলের স্ফুটনাঙ্ক কম হবে? রুদ্র বল দেখি। তাহলে পাহাড়ে এক পাহাড়ে জায়গায়, পাহাড়ে কেন, পাহাড়ে কেন হবে? কারণ পাহাড়ে কি 0.8 এটিএম আছে। এটিএম, হ্যাঁ, হ্যাঁ, এটিএম। হ্যাঁ, হ্যাঁ। তার মানে যেটা পাহাড় সমুদ্র তল থেকে কম। কম, কম। তাহলে জলের বাষ্পচাপটা খুব
কম উষ্ণতাতেই এখানে পৌঁছে যাবে, এই ভ্যালুটার সাথে সমান হয়ে যাবে। আর এই ভ্যালুটার সাথে সমান হয়ে গেলেই কি জানবো, স্ফুটন শুরু হয়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ। ফলে স্ফুটনাঙ্ক অনেক কম উষ্ণতাতেই স্ফুটনে পৌঁছে যাবে। হুম। আর এখানে কি হবে, এখানে পৌঁছতে অনেক বেশি উষ্ণতায় নিয়ে যেতে হবে তাকে, ফলে এখানে স্ফুটনাঙ্ক বেশি হবে। দেবজানি বুঝতে পেরেছি না বুঝতে পারছি? হ্যাঁ, বুঝতে পেরেছি। এবার এটা তুই শুনছিস ঠিক করে আদৌ? হ্যাঁ। তোমরা মানে তুই আগে এক দুদিন ধরে না গন্ডগোল করছিস, তুই মন দিচ্ছিস না মনে হচ্ছে অতটা আমার। তাহলে যেহেতু পাহাড়ের উপরে বায়ুর চাপ কম, তাই জলের স্ফুটন ঘটতে হলে জলের বাষ্পচাপকে সামান্য বাড়ালেই চলবে। ফলে জলের স্ফুটনাঙ্ক, আচ্ছা এই বাড়াবো কি করে, বাড়াবো হচ্ছে উষ্ণতা বাড়িয়ে, ঠিক আছে? ফলে উষ্ণতা সামান্য বাড়িয়েই চলবে, ফলে জলের স্ফুটনাঙ্ক কম হবে। আচ্ছা এখানে একটা লাইন লিখে দিই, ফলে স্ফুটন ঘটাতে হলে উষ্ণতা কম বাড়ালেই চলবে। সুতরাং জলের স্ফুটনাঙ্ক কম হবে। আচ্ছা এটা শুধু জলের ক্ষেত্রে প্রযোজ্য না, কিন্তু এটা যে কোনো তরলের ক্ষেত্রেই তাই প্রযোজ্য। যে কোনো তরলের ক্ষেত্রেই বাহ্যিক চাপ যখনই কমানো হবে তখনই তার স্ফুটনাঙ্ক কমে যাবে। সেটা কম উষ্ণতাতেই তার বাষ্পচাপ বাহ্যিক চাপের সাথে সমান হয়ে যাবে, ফলে সেই তরলটা ফুটতে শুরু করবে। সুতরাং শুধু জল নয়, যে কোনো তরলকে যদি পাহাড়ের উপরে নিয়ে যাওয়া হয় যেখানে বায়ুর চাপ কম, সেখানে সেই তরলটা কিন্তু অনেক আগেই ফুটবে, মানে অনেক কম উষ্ণতাতেই ফুটতে শুরু করবে। কনসেপ্টটা পরিষ্কার? হ্যাঁ। আচ্ছা, এখানে এরকম করে প্রশ্ন করতে পারে, দেবযানী পরিষ্কার তো? হ্যাঁ। এখানে এরকম করে প্রশ্ন করতে পারে যে পাহাড়ে রান্না করার সময় খাওয়ার সেদ্ধ হতে বেশি সময় কেন লাগে? দেখ বোঝার চেষ্টা কর। যে ধর এই তুই জলে, কোয়েশ্চেনটা ছিল আগে। এগুলো সবই আগের মানে আগের ক্লাসের কোনো না কোনো জায়গায় থাকার কথা, এগুলো সবই। প্রশ্নটা ওটাই যে তখন কি বুঝতে পেরেছিলি, সেটাই প্রশ্নটা। হ্যাঁ, ওই তো মানে বাষ্পচাপ কম বলে জল তাড়াতাড়ি ফুটতে শুরু করে। হুম। মানে তাতে কি সমস্যা? তাহলে তো ভালো, তাড়াতাড়ি ফুটে গেলে তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে খাবার। আরে মানে, আরে কিভাবে বুঝিয়েছিল তখন ভুলে গেছি। হুম। আচ্ছা বলছি শোন। দেখ, ধর তুই জলে কোনো কিছুকে নিয়ে সেদ্ধ করছিস, ঠিক আছে? আচ্ছা তখন যদি জলে কোনো কিছু নিয়ে সেদ্ধ করিস, তাহলে সেই জিনিসটার তাপমাত্রা, ধর জলে আলু নিয়ে সেদ্ধ করছিস, তাহলে আলুকে যদি জলে নিয়ে সেদ্ধ করিস, আলুর তাপমাত্রা সব থেকে বেশি মানে কত হতে পারে? না, জল যেই তাপমাত্রায় ফুটবে, যেই উষ্ণতাতে ফুটবে, সেইটাই সব থেকে বেশি আলুর তাপমাত্রা সেটা হতে পারে। কারণ তারপরে তো উষ্ণতা বাড়ালে কি হয়ে যাবে, জলটা বাষ্পীভূত হয়ে যাবে, জলটা তো জল থাকছে না। ঠিক আছে, ফলে আলুটা তো মানে ওটা যদি বাষ্পীভূত হয়ে বেরিয়ে চলে যায়, তাহলে আলুর তাপমাত্রা কোনোভাবে বাড়ছে না। মানে যদি ধর জল 100 ডিগ্রিতে ফোটে, তুই জলে আলু নিয়ে ফোটাচ্ছিস, যেই মুহূর্তে জলটা ফুটতে শুরু করবে, যেই মুহূর্তে জলটা 100 ডিগ্রিতে পৌঁছবে, সেই মুহূর্তে জলটা বাষ্পীভূত হয়ে যাবে। আলুটাতে তো আছে জলই, ঠিক আছে? তাহলে আলুর তাপমাত্রা সব থেকে বেশি কততে যাবে, 100-তে যাবে। তার মানে কোনো বস্তুকে যদি আমি একটা তরলে নিয়ে ফোটাই, সেদ্ধ করার চেষ্টা করি, তাহলে সেই বস্তুর ম্যাক্সিমাম তাপমাত্রা কত হতে পারে ওই তরলের মধ্যে?
ওই তরলের যে স্ফুটনাঙ্ক সেটা তার উপরে যেতে পারবে না, ওই 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 বস্তুটার তাপমাত্রা তার উপরে গেলেই তরলটা বাষ্পীভূত হয়ে যাবে। ফলে ওই বস্তুটা তো আছে তরলে, তরলের উষ্ণতা তো আর পাল্টাচ্ছে না, ওটা তো বাষ্পীভূত হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে ম্যাক্সিমাম তাপমাত্রা কত হতে পারে ওই তরলের স্ফুটনাঙ্ক। এইটা বোঝা গেছে? রুদ্র এবং দুইজনে দুজনকে জিজ্ঞেস করছি। হ্যাঁ। তাহলে এবার ভাব যে এক জায়গায়, ধর কথার কথা বলছি, এক জায়গায় জল 80 ডিগ্রিতে ফোটে, এক জায়গায় জল 100 ডিগ্রিতে ফোটে। তার পাহাড়ের উপরে কম উষ্ণতাতে ফুটবে, ধর কথার কথা বলছি 80 ডিগ্রি সেলসিয়াসে ফোটে। আর এক জায়গায় জল 100 ডিগ্রিতে ফোটে। তাহলে পাহাড়ের ওপরে যদি আমি আলুকে নিয়ে জলে নিয়ে সেদ্ধ করতে চেষ্টা করি, তাহলে আলু সব থেকে বেশি তাপমাত্রা কত হতে পারবে? 80 ডিগ্রি হতে পারবে, কারণ আলুটা জলে রয়েছে, জলের স্ফুটনাঙ্ক 80 ডিগ্রি, 80-এর উপরে গেলেই জল বাষ্পীভূত হয়ে যাবে। তাহলে 80 ডিগ্রিতে আলুটা ফুটছে আর 100 ডিগ্রিতে আলুটা ফুটছে, কোন ক্ষেত্রে আলু শান্তনুদা, তাড়াতাড়ি সেদ্ধ হবে? হ্যাঁ, হ্যালো। শান্তনুদা, একদিন দাঁড়াও হুম, তো। হুম। আমার পরীক্ষার খাতাগুলো কি দেখেছিলে? না, আমি মানে একবার চোখ বুলিয়েছি কিন্তু খুব মন দিয়ে দেখার সুযোগ পাইনি। আমি দেখে তোকে বলবো, মঙ্গলবারের আগে সব বলবো। মা। হ্যাঁ, এবার বলো। হ্যাঁ, তাহলে এবার ভাব যে এক ক্ষেত্রে আলু জলে 80 ডিগ্রি সেলসিয়াসে ফুটছে, আর এক ক্ষেত্রে 100 ডিগ্রি সেলসিয়াসে ফুটছে। তাহলে কোন ক্ষেত্রে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হবে? যখন 100 ডিগ্রি সেলসিয়াসে ফুটছে, কারণ বেশি উষ্ণতায় আলুটা ফুটতে পারছে, ঠিক আছে, কারণ জলের স্ফুটনাঙ্কটা বেশি। তাহলে যে বস্তুকে তুই যে তরল নিয়ে ফোটাচ্ছিস তার স্ফুটনাঙ্ক যত বেশি হবে, যে জিনিসটাকে ফোটাচ্ছিস সেটা তত বেশি উষ্ণতায় ফুটতে পারবে, ফলে সেটা তত তাড়াতাড়ি রান্না হবে। আর যদি কম উষ্ণতাতেই জল ফুটে যায়, যদি জল তাড়াতাড়ি ফুটে যায়, তাহলে জল তো ফুটে বাষ্পে পরিণত হয়ে যাবে, ওই জিনিসটা তো জলেই রয়েছে, ফলে তার উষ্ণতা আর বাড়তে পারবে না। ফলে সেটা সিদ্ধ হতে তত বেশি সময় লাগবে। বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না? যাচ্ছে। দেবজানি, বোঝা হ্যাঁ। যাচ্ছে? হ্যাঁ। তাহলে এটাকে উত্তর কিভাবে লিখবো? এটাকে ভাবে লিখবো যে, যেহেতু, এরকম করে বলি আগে, যে কোনো বস্তুকে কোনো তরলে নিয়ে ফোটালে সেই বস্তুর সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ওই তরলের স্ফুটনাঙ্কের সমান। এটাকে বুঝে নিতে হবে যে আলুকে যদি জলে নিয়ে ফোটাই, তাহলে আলুর ম্যাক্সিমাম টেম্পারেচার কত হতে পারে, জল যে উষ্ণতায় ফুটবে সেটা হতে পারে, তার বেশি হবে না, কারণ তার বেশি উষ্ণতা দিলে জল বাষ্প পরিণত হয়ে যাবে, আর আলুটা জলে গেছে। সেই তরলের স্ফুটনাঙ্কের সাথে সমান। এখন পাহাড়ে জল, পাহাড়ে বায়ুর চাপ কম হওয়ার কারণে জল অনেক কম উষ্ণতাতেই ফোটে, বা জলের স্ফুটনাঙ্ক কম হয়। জলের হুম। কেন? স্ফুটনাঙ্ক জানা। কম হয়, ফলে খাওয়ার সেই কম উষ্ণতাতে সেদ্ধ হতে থাকে। তাই খাওয়ার সেদ্ধ হতে বেশি সময় লাগে।
বোঝা গেছে না বোঝা যায়নি? হ্যাঁ, বোঝা গেছে। হ্যাঁ আচ্ছা, এর পরের প্রশ্ন যেটা আসে সেটা হচ্ছে যে প্রেসার কুকার কেন এটাও ছিল ব্যবহার, আগে। হ্যাঁ এই পুরো জিনিসগুলো একসাথেই থাকে। প্রেসার কুকার কেন ব্যবহার করা হয়, এর সাথে রিলেটেড প্রশ্ন, প্রেসার কুকারের কার্যপ্রণালী কি, বট এবার বা প্রেসার হ্যাঁ কুকার ব্যবহার করা কি সুবিধে, একই সব ব্যাপার। মূল ব্যাপারটা হচ্ছে কি করা হচ্ছে এখানে প্রেসার কুকারে। ঠিক আছে, আমি শর্টেই বলছি খুব। প্রেসার কুকারে, ধর প্রেসার কুকারের মধ্যে ওটাকে সিল করে বন্ধ করা হচ্ছে, উপরে একটা সিটি থাকছে। এবার ধর প্রেসার কুকারের মধ্যে জলটা বাষ্পে পরিণত হচ্ছে, এবং এই বাষ্পটা কোথাও বেরিয়ে যেতে পারছে না, এই বাষ্পটা তার প্রেসার কুকারের মধ্যেই আবদ্ধ থাকছে। ফলে প্রেসার কুকারের মধ্যে জলের উপরে চাপ বায়ুমণ্ডলীয় চাপের থেকে অনেক বেশি হচ্ছে। কেন বেশি হচ্ছে? কারণ যে বাষ্পটা পরিণত হচ্ছে সেই বাষ্পটা, মানে জল ফোটার পরে যে বাষ্পটা পরিণত হচ্ছে সেই বাষ্পটা বেরোতে পারছে না, সেই বাষ্পটাও আবার জলের উপরেই চাপ তৈরি করছে। ফলে জলের উপরে চাপ বায়ুমণ্ডলীয় চাপের থেকে অনেক বেশি হচ্ছে। আচ্ছা, চাপ এবার বেড়ে গেছে, তাহলে স্ফুটনাঙ্ক কি হবে, বাড়বে না কমবে? একজন বল দেখি, চাপ বেড়ে গেলে স্ফুটনাঙ্ক কি হবে? কমবে। চাপ বেড়ে গেলে কি করে কমবে? সে স্ফুটনাঙ্ক চাপ, চাপ বেড়ে গেলে স্ফুটনাঙ্ক বাড়বে, চাপ কমে গেলে তো স্ফুটনাঙ্ক হ্যাঁ, কমবে। চাপ যেহেতু বেড়ে গেছে ফলে অনেক বেশি বাষ্প তৈরি হতে হবে এবার, নইলে বা সেটা ওই ওই চাপের সাথে সমান হবে না। সমান হলে তবেই তো ফুটবে। ফলে যেহেতু চাপ বেড়ে যাচ্ছে, তাই জলের স্ফুটনাঙ্কও বেড়ে যাচ্ছে। জলের স্ফুটনাঙ্ক বেড়ে গেলে কি হবে? তুই যে জিনিসটাকে জলে নিয়ে সেদ্ধ করছিস সেটা অনেক বেশি উষ্ণতাতে সেদ্ধ হবে, এবার বেশি উষ্ণতাতে ফুটবে। আর বেশি উষ্ণতাতে ফুটলে কি হবে? অনেক কম টাইমে সেদ্ধ হয়ে যাবে। বোঝা যাচ্ছে না বোঝা যাচ্ছে না? যাচ্ছে। দেবজানি হ্যাঁ। বোঝা যাচ্ছে? হুম। তাহলে খুব শর্টে আমি আবার ওই পার্টগুলো খুব শর্টে বলার চেষ্টা করছি। তাহলে প্রেসার কুকার কেন ব্যবহার করা হবে, যে প্রেসার কুকারের মধ্যে, আচ্ছা সিটির কাজটা কি আমি এটা লিখছি না এখানে, বাট সিটির কাজটা কি, মানে উপরে সিটিটা থাকে ওটা কি করে, যদি এরকম করে তুই বাষ্পটাকে আটকেই রাখিস একটা সময় চাপ এত বেড়ে যাবে যে প্রেসার কুকারটা বাস্ট করে যাবে, সব ফেটে বেরিয়ে যাবে আর কি। ঠিক আছে, তো ওইখানে সিটিটা কি করা হয়, সিটিটার উপরে যে সিটিটা থাকে সিটিটার একটা ওজন থাকে। ঠিক আছে, ওই ওজনটার জন্য সিটিটা একটা নির্দিষ্ট চাপ অবধি আটকে রাখতে পারে। চাপ যেই মুহূর্তে তার থেকে বেশি হয়ে যায়, সিটিটা মানে ওই যে ভেতরের চাপটা সিটিটাকে ঠেলে উপরে তুলে দেয়, এবং উপরে তুলে যাওয়ার জন্য খানিকটা ফাঁকা তৈরি হয়ে যায়, গ্যাপ তৈরি হয়ে যায়, ওখান থেকে বাষ্পটা রিলিজ করে যায়, বেরিয়ে যায়, যাতে ওই চাপটা কখনোই একটা নির্দিষ্ট মাত্রার উপরে যেতে না পারে। তো সিটিটা ইউজ করে কি করা হয়, চাপটাকে একটা নির্দিষ্ট ম্যাক্সিমাম একটা নির্দিষ্ট মাত্রায় রাখা হয়, যে তার বেশি যেন চাপ না হতে পারে। তার বেশি হতে গেলেই ওইটা সিঁড়িটাকে ঠেলে দেবে, সিঁড়িটাকে ঠেলে দিলে সিঁড়িটা উপরের দিকে উঠে যাবে, খানিকটা ফাঁকা জায়গা তৈরি হয়ে যাবে, ওখান থেকে বাষ্পটা বেরিয়ে যাবে, আর যেই মুহূর্তে বাষ্পটা বেরিয়ে যাবে বাষ্পচাপটা আবার কমে যাবে। ঠিক আছে, তো সিটিটা ইউজ করার কারণটা হচ্ছে এটাই, যাতে প্রেশারটা একটা ম্যাক্সিমাম ভ্যালুর উপরে কোনোভাবে না যেতে পারে, যাতে প্রেশার কুকার কোনোভাবে বাস্ট না করে। বোঝা যাচ্ছে না বোঝা যাচ্ছে না? হ্যাঁ যাচ্ছে। বোঝা যাচ্ছে। বেশ, তাহলে ছোট করে লিখে দিই, ছোট করে প্রেশার কুকার কেন ব্যবহার করা হয়। না, প্রেশার কুকারে, প্রেশার কুকারের মধ্যে জল ফুটে তৈরি হওয়া বাষ্প বাইরে বেরোতে পারে না। ফলে সেই বাষ্প ভেতরেই জমা থেকে বা জমা হয়ে থেকে জলের ওপর অধিক চাপ দেয়, অধিক চাপ তৈরি করে।
এই কারণে জলের স্ফুটনাঙ্ক বেড়ে যায়। ফলে জল বেশি উষ্ণতাতে ফোটে। এই কারণে খাওয়ারও বেশি উষ্ণতাতে সেদ্ধ হতে থাকে। কি হলো? একটা কিছু গন্ডগোল হলো, যাই হোক। তাই খাওয়ারও বেশি উষ্ণতাতে সেদ্ধ হতে থাকে। দাঁড়া দেখি একটা minute। তাই খাওয়ারও বেশি উষ্ণতাতে সেদ্ধ হতে থাকে। আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো? হ্যাঁ। হ্যাঁ। তাই খাওয়ার প্রেসার কুকারে তাড়াতাড়ি সেদ্ধ হয়। তাড়াতাড়ি সেদ্ধ হয়, এই কারণে প্রেসার কুকার ব্যবহার করা হয়। ঠিক আছে, খাবার তাড়াতাড়ি সেদ্ধ করতে, এবং এই কারণে প্রেসার কুকার আহ ব্যবহার করলে খাবার অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। যাই হোক, তাহলে এই এই প্রেসার কুকারের মূল প্রিন্সিপালটা কিসের উপর দাঁড়িয়ে আছে? মূলনীতিটা কিন্তু চাপ বাড়ালে তরলের স্ফুটনাঙ্ক বাড়ে, বেশি উষ্ণতায় তরলটা ফোটে। চাপ কমালে তরলের স্ফুটনাঙ্ক কমে, কম উষ্ণতায় তরলটা ফোটে। এই নীতিটার উপরই এই প্রেসার কুকারের প্রিন্সিপাল এবং অন্যান্য জিনিসগুলো দাঁড়িয়ে আছে। তাহলে এইটা আমরা দেখলাম চাপের কারণে, বা চাপ বাড়ালে বা কমালে তরলের স্ফুটনাঙ্ক কিভাবে পরিবর্তিত হয়। এরপরে আমরা একটা ছোট্ট জিনিস দেখবো, সেটা হচ্ছে যে অশুদ্ধি মেশালে, ঠিক আছে, তরলে অশুদ্ধি বা ইমপিউরিটি যেটাকে আমরা বলি, কিছু একটা মিশানো আছে তরলে, ইমপিউরিটি মেশালে স্ফুটনাঙ্ক কিভাবে পরিবর্তিত হয়। ঠিক আছে, হাই মা। তাহলে ভাব কি করছিস বলতো। আচ্ছা, তাহলে ভাব যে আহ, শুধু প্রথমে একটা পিওর তরলটা আছে, ঠিক আছে, পিওর তরল, কোনো কিছু মেশানো নেই। আরেকবার একটা কিছু মেশানো আছে তরলটাতে। তাহলে যে ক্ষেত্রে তরলটা মেশানো, তরলের মধ্যে কিছু মেশানো আছে, সেক্ষেত্রে যেহেতু শুধু আর তরল নেই, তরল আছে এবং তরলের সাথে অন্য কিছু একটা মেশানো আছে, তাহলে তরলের উপরে যে পরিমাণ বাষ্প সঞ্চিত হবে, আর যে ক্ষেত্রে পিওর তরল আছে সেক্ষেত্রে যে পরিমাণ বাষ্প সঞ্চিত হবে, যে ক্ষেত্রে অশুদ্ধি থাকবে সেক্ষেত্রে কম বাষ্প সঞ্চিত হবে। কেন কম বাষ্প সঞ্চিত হবে? কারণ আগে ভাব যে আগে 1 লিটার তরলটা ছিল, এখন 1 লিটার পুরোপুরি তরল নেই, হয়তো 900 ml তরল আছে আর 100 ml অন্য কিছুটা মেশানো আছে। তাহলে যেহেতু তরলটার পরিমাণটাই অশুদ্ধি মেশানো থাকলে কম হচ্ছে, ফলে তরলের উপরে যে পরিমাণ বাষ্প সঞ্চিত হবে সেটাও কম হবে। এটা বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে না? এটা বল রে। হ্যাঁ, বোঝা যাচ্ছে। হ্যাঁ, যাচ্ছে যাচ্ছে। যাচ্ছে যাচ্ছে, কি বললাম বলতো দেখি? যাচ্ছে যাচ্ছে বলছিস। আরে, মিউট ছিল বলে বলতে পারিনি। তাহলে বলতে চাইছি যে যখন তরলের সাথে কোনো অশুদ্ধি মেশানো থাকবে, যেহেতু তরলের পরিমাণটাই কম হচ্ছে, তাই
সেক্ষেত্রে তরলের বাষ্পচাপও কম হবে যদি অশুদ্ধি মেশানো থাকে। যদি পিওর তরল থাকে, যেহেতু পুরোটাই তরল, ফলে তার বেশি বাষ্প তৈরি হবে, ফলে সে তার বাষ্পচাপটা বেশি হবে। ফলে এটা আগে পরিষ্কার কর যে তরলে কোনো অশুদ্ধি মিশিয়ে রাখলে, যেহেতু পুরোটা আর ওই তরলটা নেই, খানিকটা অন্য ওই অশুদ্ধিটা রয়েছে, ওই ইম্পিউরিটিটা রয়েছে, ভেজালটা রয়েছে, সেই জন্য তরলের বাষ্পচাপটা কম হবে। এবার ভাব যে তরলের বাষ্পচাপটা অলরেডি তুই কমিয়ে রেখেছিস, তাহলে এবার বায়ুমণ্ডলীয় চাপে পৌঁছতে তোকে অনেক বেশি তাপমাত্রায় নিয়ে যেতে হবে তরলটাকে, কম্পেয়ার টু যদি যখন পিওর তরলটা ছিল। ফলে তরলে মানে অশুদ্ধি মিশিয়ে রাখলে তরলের স্ফুটনাঙ্ক সবসময় বাড়বে। পরিষ্কার না? পরিষ্কার না? হ্যাঁ হ্যাঁ। হুম। না বুঝতে পারলে বল কিন্তু। না না। আহ, হুম। তাহলে কি বলছি এখানে, যে অশুদ্ধি মিশে থাকলে তরলের বাষ্পচাপ বিশুদ্ধ তরলের থেকে কম হয়, বা বিশুদ্ধ অবস্থার থেকে কম হয়। কারণ অশুদ্ধ তরলে তরলের পরিমাণ কম থাকে, তাই ওই কম থাকা বাষ্পচাপকে, বা ওই কমে থাকা বাষ্পচাপকে বায়ুমণ্ডলীয় চাপের সাথে সমান করতে অনেক বেশি তাপমাত্রায় নিয়ে যেতে হয়। ফলে স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। পরিষ্কার? হ্যাঁ হ্যাঁ পরিষ্কার। আচ্ছা, তাহলে আমরা মাঝখানে একটা ছোট্ট আমরা যেটা পড়ছিলাম একদম শুরুতে, যদি মনে থাকে চ্যাপ্টারটা, যে আমরা মিক্সচারের সেপারেশন পড়ছিলাম, যে কিছু জিনিস মিশ্রণে মেশানো আছে, সেখান থেকে আমরা যে যে জিনিসগুলো মেশানো আছে তাদেরকে আলাদা আলাদা করতে চাইছি, ঠিক আছে? এবং সেটা করতে গিয়ে আমরা একটা দুটো পদ্ধতি পড়েছি। যেমন তরলের ক্ষেত্রে একটা পদ্ধতি পড়েছি বিওজি ফানেলের মাধ্যমে, সেপারেটিং ফানেলের মাধ্যমে, যেখানে এই দুটো তরল যারা মেশে না, উপরে একটা তরল থাকে নিচে একটা তরল থাকে, সেক্ষেত্রে কি করে নিচের তরলটাকে আলাদা করে বার করে নিয়ে যাওয়া যায়, তারপরে উপরের তরলটাকে বার করে নেওয়া যায়, এভাবে পড়েছি। এখানে আমরা যে পদ্ধতিটা তারপরে পড়ছিলাম সেটাকে বলেছিলাম পাতন বা ডিস্টিলেশন। সেখানে আমরা কি বলছিলাম, যে তরলটাকে, কোনো একটা তরলকে বাষ্পীভূত করে তার বাষ্পটাকে বার করে নিয়ে সেই বাষ্পটা থেকে থেকে তরলটাকে আবার ফিরে পাওয়ার যে প্রক্রিয়া, সেইটাকে পাতন বলে। তো এবার এই সেই পাতনটাতে আমরা বলতে গিয়ে আমরা এতগুলো কথা বললাম যে তরল কেন ফোটে, তরলের ফোটার জন্য বা কোন উষ্ণতার প্রয়োজন, সেই উষ্ণতাকে কি বলে, স্ফুটনাঙ্ক বলে। সেই উষ্ণতাটা মানে কোন উষ্ণতায় তরল ফুটবে সেটা কিসের কিসের উপর নির্ভর করে, চাপের উপর নির্ভর করে, তরলটা কতটা উদ্বায়ী কি উদ্বায়ী না তার উপর নির্ভর করে, যত বেশি উদ্বায়ী তত কম স্ফুটনাঙ্ক হবে, এবং তরলে কোনো অপদ্রব্য মিশে আছে কি মিশে নেই তার উপর নির্ভর করে। তাহলে এবার আমরা আবার পাতনে ফিরে যাবো, ঠিক আছে? যে পাতন কিভাবে করে, সেখানে বলতে কি পাই দেবে আমরা পাতনের কি আহ, না, পাতনের প্রক্রিয়া আমরা বলিনি, ঠিক আছে? তাহলে পাতন পদ্ধতিতে কি করে মিশ্রণের উপাদানগুলোকে সেপারেট করে সেটা আমরা দেখবো, ঠিক আছে? তাহলে পাতন পদ্ধতিতে
মিশ্রণের উপাদানের পৃথকীকরণ। আচ্ছা, এর খুব ডিটেল আমি বলবো না, ঠিক আছে, আমি প্রসেসটা বুঝিয়ে দেবো কি করে। ডিটেলটা বই থেকেই পড়তে হবে, শুধু প্রসেসটা আমি ভালো করে বুঝিয়ে দেবো যে এক্স্যাক্টলি করছে কি। ঠিক আছে, তার জন্য এই দুটো ছবি আমার দরকার। আচ্ছা, তা কি করে? আচ্ছা প্রথমে, আচ্ছা প্রথমে যেটা করতে চাই সেটা হচ্ছে যে কঠিন তরল মিশ্রণ। ধর প্রথম কেসে আমরা দেখতে চাইছি যেখানে একটা কঠিন পদার্থ আর একটা তরল পদার্থ মিশে আছে, সেখান থেকে কি করে কঠিনটাকে আর তরলটাকে আলাদা করে পাবো। ঠিক আছে, তো ধর এখানে একটা, ধর তুতে জলে গোলা আছে, তার জলীয় দ্রবণটা এখানে রাখা হয়েছে। ঠিক আছে, এখান থেকে আমি তুতেটাকে আলাদা করে পেতে চাইছি, জলটাকে আলাদা করে পেতে চাইছি, বা ধর ভাবতে পারিস নুন আর জলের দ্রবণটা মেশানো আছে, এখান থেকে নুনটাকে আলাদা করে পেতে চাইছি, জলটাকে আলাদা করে পেতে চাইছি। তো কি করা হবে, এই দ্রবণটাকে, ওই দ্রবণটাকে একটা এরকম ফ্লাস্ক, এরকম একটা ফ্লাস্কে নেওয়া হয়, এটাকে ফ্লাস্ক বলে। ঠিক আছে, এই ফ্লাস্কে নিয়ে এখান থেকে ফোটায়, ফোটালে কি হবে, আগে জলটা একটা সময় বাষ্পীভূত হয়ে যাবে, যেই একটা জলের স্ফুটনাঙ্কে পৌঁছাবে, সেই জলটা বাষ্পীভূত হয়ে যাবে। এবার এই জলের বাষ্পটাকে এখান থেকে কালেক্ট করা হয়, এখানে যাওয়ার রাস্তা নেই, মাথাটা বন্ধ করা আছে, ফলে বাষ্পটা কোন দিকে যাবে, এদিকে যাবে। এইখানে এই নলটার চারিদিকে ঠান্ডা কিছু দিয়ে নলটাকে ঠান্ডা করা হয়, নলটার বাইরের অংশটাকে ঠান্ডা করা হয়। তাহলে যেই জলের বাষ্পটা এখান থেকে যেতে যাবে, এখানে গিয়ে দেখবে ঠান্ডা, সেই জলের বাষ্পটা কি হয়ে যাবে, আবার ঠান্ডা হয়ে সঙ্গে সঙ্গে জলে পরিণত হয়ে যাবে, এবং জলে পরিণত হয়ে এখান থেকে বয়ে গিয়ে ফাইনালি এখানে, এখান থেকে পড়বে, এবং এইখানে একটা পাত্র এরকম করে রাখা হয় ফ্লাস্ক মতো, এই ফ্লাস্কে গিয়ে জমা হবে। তাহলে কি হচ্ছে আসলে, একটা কঠিন আর তরলের দ্রবণ নেওয়া হয়েছে, এটাকে উত্তপ্ত করা হচ্ছে। উত্তপ্ত করলে কি হচ্ছে, তরলটা আগে বাষ্পীভূত হয়ে এইদিকে চলে যাচ্ছে, আর এইদিকে চলে গিয়ে কি হচ্ছে, এইখানে একটা ঠান্ডা কিছু রাখা হয়েছে, এই নলের বাইরের দিকটা যাতে নলটা ঠান্ডা থাকে, ফলে এই বাষ্পটা যখন এই নলটার মধ্যে দিয়ে পাস করতে যাচ্ছে, তখনই আবার ঠান্ডা হয়ে বাষ্পটা আবার তরলে পরিণত হয়ে যাচ্ছে, এবং তরলে পরিণত হয়ে এই পাশ থেকে তরল হিসেবে পড়ছে। এখানে আমি একটা পাত্র রেখেছি, এই পাত্রটা জমা হচ্ছে। এরকম হতে 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 যখন সবটা তরল এখানে গিয়ে চলে যাবে, তখন এখানে কি পড়ে থাকবে, এখানে শুধু ওই যে কঠিনটা তরলে মিশেছিল, ওই কঠিনটা পড়ে থাকবে, আর পুরো তরলটা বাষ্পীভূত হয়ে আস্তে আস্তে, বাষ্পীভূত এখানে হচ্ছে, এখানে আবার ঘনীভূত হচ্ছে, এটাকে ঘনীভূত হওয়া বলে। যখন বাষ্প থেকে আবার তরলটা ফিরে ফিরে পাচ্ছি আমরা, তাহলে এখানে বাষ্পীভূত হচ্ছে, এখানে আবার ঘনীভূত হয়ে আবার তরল হয়ে যাচ্ছে, তরলটাকে আমরা এখানে কালেক্ট করছি। তাহলে ফাইনালি কি হবে, এখানে কঠিনটা পড়ে থাকবে, এখানে তরলটা পড়ে থাকবে। বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না? হ্যাঁ। হ্যাঁ। বুঝতে পেরেছি। আচ্ছা, এই বাস্তবে এই জিনিসটা কিরকম দেখতে হয়, এই জিনিসটা এইরকম দেখতে হয়। ঠিক আছে, এটা একটা বাস্তব পিকচার, যে ফ্লাক্সটা নেওয়া হয়, এখানে বার্নার দিয়ে এটাকে হিট করা হয়, উপরে একটা থার্মোমিটার লাগিয়ে রাখে অনেক সময় টেম্পারেচারটা চেক করার জন্য। এইখান থেকে এই শান্তনু, এটার এই যন্ত্রটার নাম কি? এই যন্ত্রটার নাম হচ্ছে এই পুরো সেট আপটার কি নাম আমি জানি না, প্রক্রিয়াটার নাম পাতন বা ডিস্টিলেশন। এবার এইগুলোর আলাদা আলাদা প্রত্যেকটা ইয়ে নাম আছে। ঠিক আছে, এটাকে বলে পাতন ফ্লাস্ক বা ডিস্টিলেশন ফ্লাস্ক। ঠিক আছে, এইটাকে বলে কন্ডেন্সার। কন্ডেন্সার কেন বলে, না এই যে বললাম যে বাষ্পটা এখানে গিয়ে আবার ঘনীভূত হচ্ছে, ঘনীভূত হয়ে তরলে পরিণত হচ্ছে, এই হুম। ঘনীভবনের প্রক্রিয়াটাকে ইংলিশে বলে কন্ডেনসেশন। তো কন্ডেনসেশন যার মধ্যে হয় সেটাকে বলে কন্ডেন্সার। ঠিক আছে, আচ্ছা, কন্ডেন্সারটা ওখানে কিছুই না। দুটো পাইপ লাগানো কেন? হ্যাঁ বলছি কেন পাইপ লাগানো বলছি, মানে এরকম যা যা প্রশ্ন হবে সেগুলো করে নেই, প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন। বলছি কেন পাইপ লাগানো। তো তরলটা এখানে এখানে বাষ্পীভূত হচ্ছে, এইদিকে চলে যাচ্ছে, এখানে গিয়ে আবার ঘনীভূত হয়ে তরলে পরিণত হয়ে যাচ্ছে, এইখানে জমা হচ্ছে, এইটার মধ্যে জমা হচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে এখানে, এখানে পাইপ লাগানো কেন, এই নলটাকে কি করে ঠান্ডা রাখা হয়, তার একটা উপায় হচ্ছে, যদি এই নলটা
মধ্যে, মানে এই নলটার বাইরের দিকে দেখ, এখানে একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবি, এখানে দুটো নল আছে। একটা বাইরের এই কাঁচের নলটা, ঠিক আছে, আর তার মধ্যে ভেতরের নলটা রয়েছে কিন্তু। এই ভেতরের নলটা তার মধ্যে রয়েছে, ভেতরের নলটা এর সাথে কানেক্টেড, ঠিক আছে, এই পাশে এই পাশের সাথে কানেক্টেড। বাইরের নলটা কিন্তু বাইরে রয়েছে, ঠিক আছে। এবার কি করে ভেতরের নলটাকে ঠান্ডা রাখা হয়, কারণ তরলের বাষ্পটা ভেতরের নলটা দিয়েই যাবে, ঠিক আছে। কি করে এটাকে ঠান্ডা রাখা হয়, না এর বাইরের নলটাতে সবসময় জলের সাপ্লাই করা হয়। আমরা জানি জল যে কোনো কিছু খুব তাড়াতাড়ি ঠান্ডা করতে পারে, ফলে একটা দিয়ে জল ঢোকে, একটা দিয়ে জল বেরোয়, ঠিক আছে। যাতে সবসময় একটা জলের ফ্লো থাকে, যাতে এই ভেতরের নলটার বাইরের গাটা ঠান্ডা থাকে সবসময়। কেন ঠান্ডা করা হচ্ছে, যাতে যে বাষ্পটা এখান থেকে আসবে সে যেন এখানে এসে ঠান্ডা হয়ে আবার লিকুইডে পরিণত হয়ে যায়, ঘনীভূত হয়ে আবার লিকুইডে পরিণত হয়ে যায়। বুঝতে পারছিস না, বুঝতে পারছিস না? হ্যাঁ, বুঝতে পারছি। এই স্ট্রাকচারটা বুঝতে পেরেছিস তো, কি বলতে চাইছি? এখান থেকে কিন্তু বাষ্পটা বিয়ে এখানে চলে আসতে পারবে না, এই বড় নলটার মধ্যে আসতে পারবে না, কিন্তু সবসময় ছোট নলটার মধ্যেই থাকবে বাষ্পটা, ঠিক আছে। বড় নলটাকে বাইরে থেকে তৈরি করা হয়েছে, যাতে ওইখান থেকে এই জল এসে বেরিয়ে গিয়ে এই এই ভেতরের নলের বাইরের গাটাকে ঠান্ডা রাখতে পারে। দেবজানি, আচ্ছা, বুঝতে কত পেরেছিস? বড়? হ্যাঁ, এটা বুঝতে পেরেছি। আচ্ছা, কত পরিমাণ ঠান্ডা থাকলে ওই বাষ্পটা আবার জলে ফিরে আসবে? আসছি, আগে বল দেবজানি, বুঝতে পেরেছিস কি? হ্যাঁ, বুঝতে পেরেছি। দেখ, কত পরিমাণ ঠান্ডা রাখতে হবে, এখানে থেকে এখানে দিয়ে তরলটাকে যে উষ্ণতায় ফোটাচ্ছিস, স্ফুটন হয়ে যাচ্ছে। তার কথার কথা বলছি আমি, হুম। 70 ডিগ্রিতে ফোটাচ্ছিস, তাহলে এখানে আসার পর যদি 70 ডিগ্রি থেকে খানিকটাও কমিয়ে আনতে পারিস, তো 60-এ আনতে পারিস, 50-এ আনতে পারিস, তাহলে তো সেই বাষ্পটা আবার তরলে পরিণত হয়ে যাবে। কারণ ওটা তো হ্যাঁ। স্ফুটনাকে নিচে নিচে চলে যাচ্ছে, ওর উষ্ণতাটা 70 ডিগ্রিতে ফুটবে, এখানে তো 70 ডিগ্রিতে ফোটাচ্ছি, বাষ্পে পরিণত হয়ে যাচ্ছে। এখানে গিয়ে যদি হুম। উষ্ণতা তুই 50 বা 60ও করে দিতে পারিস, তাহলেও তো ওই বাষ্পটা আবার তরলে পরিণত হয়ে যাবে। কেন? কারণ স্ফুটনাকে নিচে চলে এসছে এবার উষ্ণতাটা। হ্যাঁ। বুঝতে পারছিস না, বুঝতে পারিস নি? হ্যাঁ, ফলে বুঝতে সামান্য পারছি। ঠান্ডা করলেই হয়। এই হচ্ছে ব্যাপার। তাহলে এইভাবে একটা কঠিন তরলের মিশ্রণ থেকে তরলকে এবং কঠিনকে আলাদা করে নেওয়া হয়, ঠিক আছে। এইখানে যে এখানে যে মানে এগুলো প্রত্যেকটা নাম আছে, ঠিক আছে, এই এই জন্য বই থেকে পড়বি যে কি ব্যাপার, কি প্রত্যেকটাকে কি বলে। যে কঠিনটা পড়ে থাকে সেটাকে ডিস্টিলেট বলে, বা পাতিত দ্রব্য বলে। যে তরলটা এখানে জমা হয় সেটাকে কিছু একটা বলে, আমি এই মুহূর্তে ভুলে যাচ্ছি। মূল কথা হচ্ছে এই টেকনিক্যাল ডিটেল গুলো, যে এটাকে কোনটাকে কি বলে। জাস্ট বেসিকটা বলে দিলাম যে এইটা হচ্ছে কন্ডেন্সার। কেন কন্ডেন্সার, না এখানে কন্ডেনসেশন বা ঘনীভূত হওয়ার প্রক্রিয়াটা ঘটছে, ঘনীভবন ঘটছে, এটাকে বলে, এটাকে বাতন ফ্লাস্ক বলে। আর কি আছে এখানে বলার মতো? আহ, এখানে ইংলিশ যেটা বলছে, তার এখানে দেখাচ্ছে সল্ট ওয়াটার নিয়েছে ওরা ওরা মানে নুন জলের দ্রবণ নিয়েছে। বুনসেন বার্নার বলে এটাকে, দেখ বার্নার বার্নার দিয়ে হিট করছে, হিট করে এটা স্টিম বা জলীয় বাষ্প তৈরি হচ্ছে, ঠিক আছে। এখানে থার্মোমিটার লাগানো আছে, এইখান থেকে জলীয় বাষ্পটা এখান থেকে পাস হয়ে এখানে চলে যাচ্ছে। এইটাকে হচ্ছে কন্ডেন্সার, এই বাইরের নলটাকে বলছে কন্ডেন্সার, ঠিক আছে। এই নলটার মধ্যে দিয়ে ঠান্ডা জল পাস করানো হয় সবসময়, যাতে ভেতরের এই নলটা ঠান্ডা থাকে। পাস করে এখান থেকে এইটা এই ভেতরের জিনিসটা এখানে ঠান্ডা হয়ে ঘনীভূত হয়ে আবার তরলে পরিণত হচ্ছে, এই তরলটা এখানে জমা হচ্ছে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। বোঝা গেছে তাহলে চিন্তাটা? বোঝা গেছে তো? হ্যাঁ। হ্যাঁ। বেশ, এবার একটা 5 মিনিটের ব্রেক। মা, কেমন লাগলো শান্তনু এখানে এসে? সব তো ঘেটে ঘ হয়ে গেল। ও, তোর সাথে দেখা হলো না আমার, তোদের কারোর সাথে দেখা হলো না আমার। হ্যাঁ। আর তো দেখা হবে না, তোরা তো 10 পাস করে, আর তো আমার সাথে তোদের দেখা হবে। আর তোকে তো তুমি আমার সাথে সামনে তো থেকে, হবে। হ্যাঁ মানে তোকে তো তুমি সামনে থেকে দেখেছি, দেবদানিকে তো দেখিও নি। সে কে, কি করে, আদৌ আসল মানুষ কিনা তোদের গলাই শুনে গেলাম শুধু। ভূত ভূত। হতেই তো পারে। আমি কোনোদিন গিয়ে বললাম দেবজানি, দেবজানি, এরকম তো কেউ নেই, কে ছিল? আরে জানি না, নাম ভারিয়ে কে আমার কাছে পড়ে গেল, আমি জানি না। হুম, মজার ব্যাপার। তুই ভাব মানে, যদি রাস্তা দিয়েও তুই কখনো যাস ধর, তোকে তো বুঝতে আমি পারবে না। চিনতে পারবো, আমি তো চিনতে পারবো না যে তুই আমাকে চিনতে পারবি না মোস্ট লাইকলি হয়তো।
তুই হয়তো ছবি টবি দেখেছি, আমি তো মানে হ্যাঁ ডিপিতে দেখেছি, কিন্তু হ্যাঁ অত ভালো করে চিনতে পারবো না, আমার মনে হয় না চিনতে পারবো। মজা হবে। সামনে দিয়ে যাচ্ছে কিন্তু বুঝতে পারবে না কে যাচ্ছে। হুম। ক্যামেরাটা লাগবে না তখন। আরে কেমন লাগবে কি লাগবে, করে, চিনি তো বুঝতেই তো, না। বুঝতেই তো হ্যাঁ পারবো না সেটাই যে তো, এটাই। যদি পরে জানতে পারি আর কি, সেটার হ্যাঁ জন্য। হ্যাঁ, তখন মনে হবে যে হঠাৎ করে ধর কোনোভাবে এরকম করে ইয়ে হয়ে গেলো, ধর ধর কোথায় কোথাও ফোনে কথা বলছে কারোর সাথে, এবং সেটা থেকে ধর বাসে এরকম করে বাসে রয়েছে, ফোনে কথা বলে সেখান থেকে মনে হলো যে আচ্ছা এটাই কি সেই দেবযানী নাকি, তাহলে জিজ্ঞেস করলাম যে এই তুমি কোন স্কুলে পড়ো, কি ব্যাপার, তখন মনে হবে যে আরে আরে বাবা এত জীবন, ছিলেন। জীবন বেশ মজা আসছে। তুমি কবে গেছো এখান থেকে? আমি এখানে পৌঁছলাম, আগের শনিবার না শুক্রবার গেছিলে? হুম, আগে শুক্রবার তোদের, আর এখানে পৌঁছলাম তোদের রবিবার। আও। আচ্ছা বেশ, শুরু করা যাক পরের পার্ট। আছিস তো তোরা নাকি? আমি আছি। হ্যাঁ। হুম, বেশ, তাহলে আমরা পড়লাম কঠিন তরল মিশ্রণ থেকে কি করে সেপারেট করবো, ঠিক আছে। এরপর আমরা দেখবো তরল তরলের মিশ্রণ থেকে, ঠিক আছে, ধর দুটো তরল মেশানো আছে, তাহলে তরল তরল মিশ্রণ। আচ্ছা, কঠিন তরলের ক্ষেত্রে সুবিধাটা কি ছিল আমার? কঠিন তরলের ক্ষেত্রে একটা কঠিন ছিল আর একটা তরল ছিল, ফলে আমি জানি আমি যদি উত্তপ্ত করি প্রায় সব সময় তরলটা বাষ্পীভূত হয়ে উপরে যাবে,
এবং তারপর এখানে গিয়ে জমা হবে। কঠিনের স্ফুটনাঙ্ক তরলের থেকে অনেক অনেক বেশি হয় বলে আমি জানি কঠিনের বাষ্প আগে তৈরি হবে না, তরলের বাষ্পটাই আগে তৈরি হয়ে এখানে চলে যাবে। যেই মুহূর্তে আমি দুটো তরল নিয়ে নেব এবং তখন ফোটাবো, তখন কিন্তু আমি শিওর নই যে কোনো একটা তরলের বাষ্প আগে যাবে অন্যটা যাবে না। ফলে তরল তরলের মিশ্রণকে এইভাবে সবসময় ফুটিয়ে একটা তরলকে আলাদা করে নেওয়া খুব সহজ কাজ নয়। তরল তরলের মিশ্রণকে যদি এই রকম ভাবে ফুটিয়ে একটা তরলকে আলাদা করতে হয়, তাহলে কি হতে হবে না, কোনো একটা তরলের স্ফুটনাঙ্ক অনেকটা কম হতে হবে এবং অপরটার স্ফুটনাঙ্ক অনেকটা বেশি হতে হবে। যদি সেরকম হয়, তাহলে আমি যদি আগে উত্তপ্ত করি, তাহলে যার স্ফুটনাঙ্ক কম, অনেকটা কম, সে আগে ফুটে তার বাষ্পটা বেরিয়ে যাবে এবং বেরিয়ে গিয়ে তারপর এখানে একই রকম ভাবে ঘনীভূত হয়ে আবার এখানে জমা হবে। কিন্তু যদি দুটো তরলের স্ফুটনাঙ্ক কাছাকাছি হয়, তখন কিন্তু আমি একটা তরলকে আলাদা করে এরকম করে পেতে পারবো না। তখন তাপ দিলে দুটো তরলেরই খানিকটা, মানে যার স্ফুটনাঙ্ক কম সেটা বেশি যাবে, যার স্ফুটনাঙ্ক বেশি সেটা কম বাষ্পীভূত হবে, কিন্তু হবে, খানিকটা হবে। সেই জন্যই দুটো তরলের মিশ্রণকে পাতন প্রক্রিয়ায় আলাদা করতে হলে তরল দুটোর স্ফুটনাঙ্কের ব্যবধান বা স্ফুটনাঙ্কের গ্যাপটা অনেকটা বেশি হতে হয়। বুঝতে পারছিস না, বুঝতে পারছিস না? হ্যাঁ, পারছি আরেকবার একটু পারছি। বলো। হ্যাঁ, কি বললি দেবজানি, বল। বুঝতে পারছি না। আমি বলছি যে কঠিন তরলের ক্ষেত্রে আমার সুবিধা কি ছিল, আমি যদি উত্তপ্ত করি, আমি জানি যে তরলটাই আগে বাষ্পীভূত হবে। কেন না, কঠিনের স্ফুটনাঙ্ক অনেক বেশি, তরলের স্ফুটনাঙ্ক তুলনামূলক অনেক কম হয়। তাই হিট দিলে আগে তরলটাই বাষ্পীভূত হয়ে এদিকে যাবে, কঠিনটা এখানে থেকে যাবে। যেই মুহূর্তে দুটো তরল থাকবে সেই মুহূর্তে কি দুটো তরলই একসাথে বাষ্পীভূত হতে পারে? বুঝতে পারছিস না, বুঝতে পারছিস না? হ্যাঁ। তাহলে দুটো তরল থেকে যদি একটা তরলকে আমাকে বাষ্পীভূত করে আলাদা করতে হয়, তাহলে কি হতে হবে, দুটো তরলের মধ্যে স্ফুটনাঙ্কের ব্যবধানটা অনেক বেশি হতে হবে। ধর একটা তরল 100 ডিগ্রিতে ফোটে আর একটা তরল 50 ডিগ্রিতে ফোটে, তাহলে যদি এতটা ফারাক থাকে স্ফুটনাঙ্কে, তখন কি হবে, তখন আমি উত্তপ্ত করলে আগে কোন তরলটা ফুটবে, আগে 50 ডিগ্রি যে স্ফুটনাঙ্ক সেই তরলটা ফুটবে, ফুটে তার বাষ্পটা এখানে গিয়ে জমা হবে। যদি আমি 50 ডিগ্রি অব্দি নিয়ে যাই, তাহলে আরেকটা তরল যেটা 100 ডিগ্রিতে স্ফুটনাঙ্ক, সেটা তো ফুটে বাষ্প পরিণত অতটা হবে না। যে 50 ডিগ্রিতে আছে তার বাষ্পটাই বেশি পাবো, ফলে তার বাষ্পটা আগে এখানে গিয়ে জমা হবে, সেটা আবার ঘনীভূত হয়ে তরলে পরিণত হয়ে যাবে এবং তাকে আলাদা করে পেয়ে যাবো। ফলে এই রকম পাতন প্রক্রিয়ায় দুটো তরলের মিশ্রণ থেকে একটা তরলকে, মানে দুটো তরলকে আলাদা করতে হলে তরল দুটোর মধ্যে স্ফুটনাঙ্কের ব্যবধানটা খুব বেশি হতে হবে। এটা বুঝতে পেরেছিস না, বুঝতে পারছিস না? হ্যাঁ, বুঝতে পেরেছি। তাহলে কি বলছি, বলতে চাইছি যে এখানে আবারও বলছি, প্রক্রিয়াটা আলাদা না, প্রক্রিয়াটা একই জিনিস, ঠিক আছে? নিচ থেকে হিট দিচ্ছি, একটাকে আগে বাষ্পীভূত করছি, তারপর সেটাকে ঘনীভূত করে আলাদা করে নিচ্ছি। তাহলে এখানে এক্সট্রা কি খেয়াল রাখতে হবে যে তরল দুটির স্ফুটনাঙ্কের ব্যবধান অনেক বেশি হতে হবে। এক্ষেত্রে একটা মোটামুটি পরিমাপ বলা হয় যে অন্তত 30 ডিগ্রি ব্যবধান থাকতে হবে স্ফুটনাঙ্কের মধ্যে, ঠিক আছে? এর উদাহরণ দিয়ে কি বলা যেতে পারে, ধর এক্সাম্পল হিসেবে, তার বলে অ্যাসিটোন আর জলের মিশ্রণ। অ্যাসিটোন একটা তরল, অ্যাসিটোন ও জলের মিশ্রণ। জলের স্ফুটনাঙ্ক কত, স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস। অ্যাসিটোনের 100 ডিগ্রি সেলসিয়াস, স্ফুটনাঙ্ক কত? 50
স্ফুটনাঙ্ক 56 ডিগ্রি সেলসিয়াস। তাহলে দেখতে পাচ্ছিস স্ফুটনাঙ্কের একটা মারাত্মক ব্যবধান রয়েছে। ঠিক আছে, সেই জন্য এই এই প্রক্রিয়াতে পাতন করে অ্যাসিডোনার জলকে আলাদা করা যাবে। ঠিক আছে, তাহলে যদি আমি অ্যাসিডোনার জলকে নিয়ে ফোটাই, তাহলে কোনটা আগে বাষ্পীভূত হবে বলতো দেখি। অ্যাসিডোনার স্ফুটনাঙ্ক 56 ডিগ্রি, জলের স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি, কোনটা আগে বাষ্পীভূত হবে? অ্যাসিটন। অ্যাসিডোন আগে স্ফুটনাঙ্ক বাষ্পীভূত। 100 ডিগ্রি। এই প্যারা, 100 ডিগ্রি কি একটু আগে কি বোঝালাম? এই স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি মানে কি এ অনেক বেশি তাপমাত্রায় ফুটবে। তাহলে তুই যদি উষ্ণতাটা বাড়াতে শুরু করিস, কার স্ফুটনাঙ্ক আগে পৌঁছাবো আমি, এটাই না এটাই? 56 ডিগ্রি ও আগে হ্যাঁ, পৌঁছাবো ওটাই। না এটা আগে পৌঁছাবো? তাহলে এটা আগে পৌঁছলে এটা আগে বাষ্পীভূত হবে। তাহলে এটা আগে বাষ্পীভূত হয়ে চলে যাবে এখানে, এখানে চলে যাবে, জলটা এখানে থেকে যাবে। জলের তো আমরা যদি 56 ডিগ্রিতে ফোটাই, সেটা তো জলের স্ফুটনাঙ্কের নিচে, ফলে জল তো খুব বেশি বাষ্পীভূত হবে না। বুঝতে পারছিস না? বুঝতে পারছিস না? হ্যাঁ, পারছি। তাহলে যার স্ফুটনাঙ্ক কম, সে আগে বাষ্পীভূত হবে এবং অন্য পাত্রে গিয়ে সে জমা হবে। ঠিক আছে, যার স্ফুটনাঙ্ক বেশি, সে ততটাও বাষ্পীভূত হবে না। আর স্ফুটনাঙ্ক কাছাকাছি থাকলে কি হয়ে যাবে? যদি যদি তরল দুটির স্ফুটনাঙ্ক কাছাকাছি হয়, যদি তরল দুটির স্ফুটনাঙ্ক কাছাকাছি হয়, তবে দুটি তরলই প্রায় একই সাথে বাষ্পীভূত হবে। ফলে তাদের বাষ্পকে তাদের বাষ্পকে ঘনীভূত করে তরলে পরিণত করলে সেই তরলেও দুটি দুটি বস্তুই মিশে থাকবে। যদি দুটো তরলের স্ফুটনাঙ্ক খুব কাছাকাছি হয়, ধরো একটার 59 আর একটার 65, কথার কথা বলছি, তাহলে যেই মুহূর্তে 59-এর তরলটাকে তুই বাষ্পীভূত করবি, কি বলেছিলাম যে সমস্ত তরলই সব উষ্ণতাতেই অল্প অল্প বাষ্পীভূত হয়। তাহলে ধর যার স্ফুটনাঙ্ক 65 আর একজনের স্ফুটনাঙ্ক ধর 59, এবার হ্যাঁ 59-এ নিয়ে গেলে এটাই আগে বাষ্পীভূত হবে, কিন্তু এটাও তো অনেকটা বাষ্পীভূত হবে, এরও তো স্ফুটনাঙ্কের কাছাকাছি চলে এসেছি আমি। ফলে ওই যে বাষ্পটা তৈরি হবে, সেই বাষ্পে 59 যা স্ফুটনাঙ্ক সেই তরলটা বেশি থাকবে, কিন্তু যার স্ফুটনাঙ্ক 65 সেটাও অনেকটাই থাকবে, কারণ এরও স্ফুটনাঙ্কের কাছাকাছি। ফলে এই যে বাষ্পটা পেয়ে আমি ওটা আবার তরলীভূত করব, তার মধ্যে এও থাকবে, এও আবার খানিকটা থাকবে, ফলে দুটো আর আলাদা হবে না। বুঝতে পারছিস না? বুঝতে পারছিস না? হ্যাঁ, পারছি। দীপজানি বোঝা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ। তাহলে এই পদ্ধতিতে পাতন করে, স্বাভাবিক পাতন করে দুটো তরলের মিশ্রণকে তরল দুটোকে কখন আলাদা করা যাবে? যখন তাদের স্ফুটনাঙ্কের ব্যবধান খুব বেশি থাকবে, অন্তত 30 ডিগ্রির বেশি স্ফুটনাঙ্কের ব্যবধান যাতে থাকে। কিন্তু খেয়াল রাখতে হবে এই পদ্ধতিতে তরল তরলের মিশ্রণ থেকে তুই যতই সাবধানে পৃথক কর, কখনোই পিওর তরল পাবি না। কেন পিওর তরল পাবি না? মানে স্ফুটনাঙ্কের ব্যবধান অনেক বেশি হলেও পিওর পাবি না। ধর এখানে আমরা যে উদাহরণটা নিচ্ছিলাম অ্যাসিডোনার জল, ঠিক আছে, অ্যাসিডোনার স্ফুটনাঙ্ক অ্যাসিডোনার স্ফুটনাঙ্ক 59 ডিগ্রি, 56 ডিগ্রি, জলের স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি। এবার ধর এই পুরো জিনিসটা 20 ডিগ্রিতে আছে, আমি এটাকে উত্তপ্ত করছি উত্তপ্ত করছি উত্তপ্ত করছি, আগে 56 ডিগ্রিতে পৌঁছলো, যেই যে মুহূর্তে 56 ডিগ্রিতে পৌঁছলো অ্যাসিডন বাষ্পীভূত হয়ে যাচ্ছে। অ্যাসিডন বাষ্পীভূত হচ্ছে, জলের স্ফুটনাঙ্কে আমরা পৌঁছোইনি। কিন্তু তরলের ক্ষেত্রে আমরা কি জানি যে যে কোনো উষ্ণতাতেই সে খানিক খানিক করে বাষ্পীভূত হতে থাকে। ফলে 56 ডিগ্রিতে অ্যাসিডনই বেশি বাষ্পীভূত হবে, কিন্তু জলও তো অল্প অল্প বাষ্পীভূত হবে, অল্প হবে কিন্তু হবে তো। ফলে এই যে বাষ্পটা এখানে জমা হবে, তার মধ্যে বেশিরভাগটা অ্যাসিডন থাকলেও খানিকটা জলও থাকবে। সেই জন্য এখানে যেটা সঞ্চিত হবে সেটা কিন্তু পিওর অ্যাসিডন না, তার মধ্যে খানিকটা জলও থাকবে।
সেই জন্য তরলের মিশ্রণ থেকে পাতন করে তরলকে আলাদা করলে সেটা একদম পিওর তরল পাওয়া যায় না কিন্তু। কঠিন আর তরলের মিশ্রণ থেকে যদি পাতন করে তরলকে আলাদা করিস তাহলে মোটামুটি পিওরই পাবি একদম। কিন্তু তরল তরলের মিশ্রণ থেকে পাতন করে একটা তরলকে আলাদা করলে সেখানে কিন্তু পিওর তরলটা পাবো না আমি। অন্য তরলটা সামান্য হলেও বাষ্পীভবনটা মিশে থাকবে। বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না? যাচ্ছে। এইটাই কখন আমি করতেই পারবো না, যখন দুটো তরলের স্ফুটনাঙ্ক খুব কাছাকাছি হবে। তখন ওই বাষ্পর মধ্যে, যেটা আগের ক্ষেত্রে বলছিলাম কি, একটা বেশি থাকবে আরেকটা কম হলেও থাকবে। কিন্তু যখন দুটো তরলের স্ফুটনাঙ্ক খুব কাছাকাছি হয়ে যাবে, তখন ওই বাষ্পের মধ্যে দুটোই প্রায় সমান সমান থাকবে। সেই জন্য তখন ওটা করাই যাবে না। বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না? হুম। হুম। দেবযানী, বুঝতে পেরেছিস? হুম। আর তাহলে এবার প্রশ্ন হচ্ছে যে তাহলে যদি এমন দুটো তরল থাকে যাদের স্ফুটনাঙ্ক খুব কাছাকাছি, তাদেরকে আলাদা কি করে করবো? তাদেরকে তো কি করতেই পারবো না আলাদা। তাদেরকে আলাদা করার জন্য যে পদ্ধতিটা, সেটাকে বলে আংশিক পাতন। আংশিক পাতন। আংশিক পাতন বা ইংলিশে বলে ফ্র্যাকশনাল ডিস্টিলেশন। ডিস্টিলেশন। এটা পাতনেরই আরেকটা একটু জটিল প্রক্রিয়া, কিন্তু পাতনের মতো করেই এটা করে। ঠিক আছে, কি করে, কেন এটাকে আংশিক পাতন বলছে, বোঝার চেষ্টা কর। যেটা বলছিলাম, আমি ছবি দেখাচ্ছি ওই যন্ত্রটা কেমন দেখতে হয়, বাট আগে ব্যাপারটা বুঝে নে। দুটো তরলের স্ফুটনাঙ্ক কাছাকাছি হলে সমস্যাটা কি হচ্ছিল? সমস্যাটা হচ্ছিল যে যদি আমি, যখন আমি এটাকে ফোটাতে যাব, তখন এটাও অনেকটা ফুটে বাষ্পে পরিণত হয়ে যাবে। ধর কথার কথা বলছি যে এটার স্ফুটনাঙ্ক, কোন একটা তরল আছে, ধর তরল এ স্ফুটনাঙ্ক ধর 50 ডিগ্রি, আর তরল বি স্ফুটনাঙ্ক 60 ডিগ্রি। এটা 60 ডিগ্রি, এটা স্ফুটনাঙ্ক 50 ডিগ্রি। যখন আমি 50 ডিগ্রিতে ফোটাচ্ছিলাম, তখন 50-এরটা তো বাষ্পীভূত হচ্ছিলই, 60-এরটাও খানিকটা বাষ্পীভূত হয়ে যাচ্ছিল। সেই জন্য বাষ্পে দুটোই মিশে থাকছিল। এইবার যদি আমি ঠান্ডা করি, তাহলে আগে কি ঠান্ডা হবে? আগে কিন্তু এই 60 ডিগ্রির যে বাষ্পটা ছিল, সেটা তরলে পরিণত হয়ে যাবে। কেন তরলে পরিণত হবে? কারণ এমনি ওই বাষ্পটার উষ্ণতা 60-এর নিচে রয়েছে। ঠিক আছে, মানে এই তরলটা তো 60-এ বাষ্পীভূত হয়, 50-এও তো খানিকটা বাষ্প চলে যাচ্ছে বাষ্পীভবনের কারণে। ওটা কিন্তু স্ফুটন হয়নি, বাষ্পীভবন হয়েছে। এবার যদি ঠান্ডা করি, তাহলে এর স্ফুটনাঙ্কটা বেশি বলে এ আগে ঠান্ডা হয়ে তরলে পরিণত হয়ে যাবে পুনরায় পুনরায়। ফলে এ আবার নিচে ফিরে আসবে, আর যে 50 ডিগ্রির জিনিসটা, সে বাষ্পীভূত হয়ে বাইরে বেরিয়ে চলে যাবে। এবার এরকম করে যদি বারবার বারবার করে করতে থাকি, যে পুরো জিনিসটাকে বাষ্পীভূত করছি, সারেরটাকে খানিকটা ফিরিয়ে নিয়ে আসছি, আবার পুরো জিনিসটা বাষ্পীভূত করছি, আবার খানিকটা ফিরিয়ে নিয়ে আসছি, আবার পুরো জিনিসটা বাষ্পীভূত করছি, আবার খানিকটা ফিরিয়ে নিয়ে আসছি। এরকম করে বারবার বারবার করতে থাকলে এক সময় শুধু 50-এর জিনিসটা এদিক থেকে পাস করতে পারবে, আর 60টা এখানে পড়ে থাকবে, মানে 60 ডিগ্রি সেলসিয়াস স্ফুটনাঙ্কের তরলটা এখানে পড়ে থাকবে। তাহলে এই যে বারবার বারবার আমি আংশিক ভাবে সেপারেট করছি, আংশিক ভাবে সেপারেট করছি, খানিকটা খানিকটা করে সেপারেট করছি, এই প্রক্রিয়াটাকে বলে আংশিক পাতন। বোঝা গেছে না, বোঝা যায়নি? হ্যাঁ, বোঝা গেছে। রুদ্র, বোঝা গেছে কি? হ্যাঁ, হ্যাঁ। তাহলে এটা ভালো করে বোঝার ব্যাপার কিন্তু, যে দুটো তরলের স্ফুটনাঙ্ক কাছাকাছি বলে প্রথমবার বাষ্পে দুটো তরলই প্রেজেন্ট থাকছে। কিন্তু যখনই আমি সেটাকে সামান্য অল্প একটু ঠান্ডা করছি, যার স্ফুটনাঙ্ক বেশি সে আবার তরলে পরিণত হয়ে নিচে চলে আসছে, আর যার স্ফুটনাঙ্কটা কম ছিল সেই বাষ্পে পরিণত হয়ে এখান থেকে বেরিয়ে যাচ্ছে। এবং এইটা আমি বারবার বারবার করে করছি, আবার এটা ফিরে আসছে, আবার আবার করছি, আবার ওর মধ্যে দুটোই মিশে আছে, আবার 60টা ফিরে আসছে, 50টা বেরিয়ে যাচ্ছে, আবার পুরো জিনিসটাকে উত্তপ্ত করছে। ঠিক আছে, এইভাবে বারবার বারবার ওই জিনিসটা হচ্ছে। সেই সেট আপটা কেমন দেখতে, আংশিক পাতনের সেট আপটা কেমন দেখতে, আমি কি এখানে ছবি রেখেছি, দাঁড়া। উম, কোথায় আছে ফ্র্যাকশনাল ডিস্টিলেশন?
এই ছবিটা দেখানো যেতে পারে। দেখ এখানে কি করছে ব্যাপারটা, এইটা এইটা হচ্ছে আংশিক পাতনের সেট আপ, ওই পাতনের সেট আপের মতোই দেখতে, কিন্তু মাঝখানে এখানে অনেকগুলো এরকম গ্লাসের দণ্ড থাকে, কাঁচের ছোট 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 বল বা দণ্ড থাকে কাঁচের। তাতে কি সুবিধা হয়, গাছের দণ্ডগুলো জেনারেলি খুব ঠান্ডা থাকে, ঠিক আছে, ঠান্ডা অবস্থায় এটাকে রাখা হয়। তাতে করে কি হয়, যেটা বললাম যে দুটো দুটো তরল আছে এখানে, তো মিশানো, দুটো তরলের স্ফুটনাঙ্ক খুব কাছাকাছি, একটাকে ফুটিয়ে বার করতে গেলে আরেকটাও বেরোবে খানিকটা। যখনই বাষ্পটা এখান থেকে যেতে চাইবে, দুটো তরলের মিশ্রিত বাষ্প, সেইখানেই এই ঠান্ডা কাচের রড বা কাচের বলগুলোর সংস্পর্শে এসে যেটা স্ফুটনাঙ্ক বেশি, সেই তরলটা সহজেই সেই তরল বাষ্প মানে সেই তরলের বাষ্পটা সহজেই তরলে পরিণত হয়ে আবার নিচে নেমে আসবে। আর যা স্ফুটনাঙ্ক কম ছিল, সেটা বাষ্প অবস্থাতেই থেকে এখানে বেরিয়ে যাবে। এরকম করে করে আবার আবার এটাকে ফোটাবো, দুটো তরলে একসাথে, দুটো তরলে বাষ্পই একসাথে যাবে, যে তরলের স্ফুটনাঙ্ক বেশি সেটা সেটা তরলে পরিণত হয়ে আবার নিচে নেমে আসবে, আর যে তরলের স্ফুটনাঙ্ক কম সেটা বেরিয়ে যাবে এখান থেকে। এরকম করে হতে থাকবে হতে থাকবে হতে থাকবে, আস্তে আস্তে আমি এখানে কম স্ফুটনাঙ্কের তরলটা পেয়ে যাবো, এখানে কোনো একটা পাত্র রাখবো, আর এখানে বেশি স্ফুটনাঙ্কের তরলটা পড়ে থাকবে। পরিষ্কার না, পরিষ্কার না? পরিষ্কার। হ্যাঁ। আচ্ছা, ঠিক একই রকম প্রক্রিয়া যদি আমার কাছে পাঁচটা তরল মেশানো থাকে, ঠিক আছে, যাদের স্ফুটনাঙ্ক ধর একটা 20 ডিগ্রি, একটা 30 ডিগ্রি, একটা 40 ডিগ্রি, একটা 50 ডিগ্রি, একটা 60 ডিগ্রি, কথার কথা বলছি, তাহলে ঠিক একই প্রক্রিয়া আমি এটা করব। আমি আগে যদি ফোটাই, কোন তরলটা আগে বাষ্পীভূত হবে, 20 ডিগ্রি তরলটা আগে বাষ্পীভূত হবে, কারণ তার স্ফুটনাঙ্ক সব থেকে কম। তাহলে 20 ডিগ্রির তরলটাকে আমি এভাবে বার করে নেবো আগে পুরোটা, পড়ে থাকবে এই চারটে। তারপর আমি 30 ডিগ্রি তরলটাকে টার্গেট করব, ওটা আগে তারপরে বাষ্পীভূত হবে, কারণ এখন ওর স্ফুটনাঙ্ক সব থেকে কম, 20 ডিগ্রিটা বেরিয়ে গেছে অলরেডি। এইভাবে 30 ডিগ্রি থেকে বার করবো, 30 ডিগ্রিটা বেরিয়ে গেলে তারপরে 40 ডিগ্রিটাকে টার্গেট করবো, কারণ ওর স্ফুটনাঙ্ক এখন সব থেকে কম, তারপরে 50, তারপরে 60, 60টা একদম লাস্ট এখানে পড়ে থাকবে। তাহলে একাধিক তরল যদি মিশ্রিত থাকে যাদের স্ফুটনাঙ্ক গুলো কাছাকাছি, তাদেরকেও আংশিক পাতন করেই সেপারেট করা যেতে পারে, যে সব থেকে কম স্ফুটনাঙ্কের তরলটা আগে বেরোবে, তারপরে তার পরের জন বেরোবে, তারপরে তার পরের জন, তারপরে তার পরের জন, তারপরে তার পরের জন। পরিষ্কার? হ্যাঁ। দেখ পরিষ্কার না হলে বল কিন্তু। হ্যাঁ, পরিষ্কার। এইটা বুঝে নে কিন্তু যে কম স্ফুটনাঙ্কের তরল, তার বাষ্পটা বেশি থাকবে, আর বেশি স্ফুটনাঙ্কের যে তরল, তার বাষ্পটা সহজেই আবার ঘনীভূত হয়ে তরলে পরিণত হয়ে যাবে, এবং নিচের দিকে নেমে আসবে। বোঝা গেছে তো? হ্যাঁ। আচ্ছা, এই আংশিক পাতন করেই ক্রুড অয়েল, যেটা আমরা আমরা যেটা তেল ব্যবহার করি, মানে তার যেটা ক্রুড ফর্ম, যেটা একদম খনি থেকে বার করে আনে, সেইটাকে আংশিক পাতন করে তার মধ্যে থেকে বিভিন্ন জিনিসকে সেপারেট করা হয়। সেই প্রক্রিয়াটা আমরা একটু বুঝে নেবো, সেটা বুঝলেই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তাহলে এটা কি দেখবো, আংশিক পাতন দ্বারা, আংশিক পাতন দ্বারা ক্রুড অয়েল, বা ক্রুড অয়েলের বাংলা কি দেখি। আচ্ছা, পেট্রোলিয়াম পরিশোধন, পেট্রোলিয়াম পরিশোধন। আচ্ছা, পেট্রোলিয়ামে কি কি থাকে আসলে, ঠিক আছে, পেট্রোলিয়ামে, পেট্রোলিয়াম বলতে যেটা আমরা খনি থেকে তুলে আনি, ঠিক আছে, পেট্রোলিয়ামে মূলত
কার্বন ও হাইড্রোজেনের তৈরি, হাইড্রোজেনের তৈরি অনেক ধরনের যৌগ মিশে থাকে। ঠিক আছে, তাহলে এই ধরনের যৌগ বা যৌগিক পদার্থগুলো কি দিয়ে তৈরি? মূলত কার্বন আর হাইড্রোজেন দিয়ে তৈরি। ঠিক আছে, এই যৌগগুলোকে একেবারে বা একসাথে হাইড্রোকার্বন বলে। হাইড্রোকার্বন কারণ কি, হাইড্রোজেন আর কার্বন দিয়ে তৈরি, তাই এইগুলোকে হাইড্রোকার্বন বলা হয়ে থাকে। পেট্রোলিয়ামে পেট্রোলিয়াম আসলে বিভিন্ন ধরনের হাইড্রোকার্বনের মিশ্রণ। বিভিন্ন ধরনের হাইড্রোকার্বনের মিশ্রণ হচ্ছে পেট্রোলিয়াম। ঠিক আছে, এই হাইড্রোকার্বনগুলিতে এই হাইড্রোকার্বন যৌগগুলিতে 1 থেকে 40 নানান সংখ্যার নানান সংখ্যায় কার্বন থাকতে পারে। যত বেশি যত বেশি কার্বন যুক্ত হাইড্রোকার্বন হবে, তত বেশি তার স্ফুটনাঙ্ক হয়। তাহলে কি হচ্ছে ব্যাপারটা? তাহলে পেট্রোলে কি থাকছে? বিভিন্ন ধরনের যৌগ মিশে থাকছে। এই যৌগগুলো বেশিরভাগই কার্বন আর হাইড্রোজেন দিয়ে তৈরি। এই জন্য এই যৌগগুলোকে বলা হয় হাইড্রোকার্বন। তাহলে পেট্রোল অনেকগুলো হাইড্রোকার্বনের মিশ্রণ। এই হাইড্রোকার্বন গুলো বিভিন্ন ধরনের হতে পারে। একটা কার্বন আছে এমন হাইড্রোকার্বন হতে পারে, আবার 40টা কার্বন আছে এমন হাইড্রোকার্বন হতে পারে। যত বেশি কার্বন যুক্ত হাইড্রোকার্বনটা হবে, তত তার স্ফুটনাঙ্ক বেশি হবে। ঠিক আছে, এটুকু পরিষ্কার? এটুকু নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? না। দেবজানি, দেবজানি, ও নেই মনে হয়। ও বেটা যে কি করে! আচ্ছা ঠিক আছে, আম, আমরা এবার দেখার চেষ্টা করি যে পেট্রোলিয়াম থেকে কি করে অন্যান্য বিভিন্ন জিনিস বার করে। দাঁড়া, উম, এবং এটা আংশিক পাতনের মাধ্যমেই করে। হ্যালো, হ্যাঁ, কি বললে? কি বললে আর কি? বারবার করে তুমি কেটে পড়ছো। কতবার করে আরে বলবে আমি একই জিনিস? আমি এমনি কেটে যাচ্ছে। এমনি এমনি কেটে যাচ্ছে। এ বেশি হয়ে যাচ্ছে একটুখানি। কদ্দূর শুনেছিস, তাড়াতাড়ি বল বেটা। ওই হাইড্রোকার্বন অব্দি। বলেছিলাম যে পেট্রোল বেসিক্যালি অনেকগুলো যৌগের মিশ্রণ। এই যৌগগুলো প্রত্যেকটা কার্বন আর হাইড্রোজেন দিয়ে তৈরি। এই যৌগগুলোকে একসাথে হাইড্রোকার্বন বলে। কেন? কার্বন আর হাইড্রোজেন দিয়ে তৈরি। পেট্রোল বেসিক্যালি অনেকগুলো বিভিন্ন ধরনের হাইড্রোকার্বনের মিশ্রণ। এবার এই হাইড্রোকার্বন গুলোতে বিভিন্ন ধরনের কার্বন যুক্ত হাইড্রোকার্বন থাকে। একটা কার্বন আছে এমন হাইড্রোকার্বনও হতে পারে, আবার 40টা কার্বন আছে এমন হাইড্রোকার্বনও হতে পারে, মাঝে মাঝে মাঝখানেও যা কিছু হতে পারে। যে হাইড্রোকার্বনের যত বেশি কার্বন থাকে, সেই হাইড্রোকার্বন তার স্ফুটনাঙ্ক তত বেশি।
তাহলে পেট্রোল থেকে আমাকে এই বিভিন্ন হাইড্রোকার্বন গুলোকে সেপারেট করতে হবে। বুঝতে পেরেছি না বুঝতে পারছি না? হ্যাঁ। সেই সেপারেশনটা কি করে করে? প্রত্যেকটাই তরল, সেই সেপারেশনটা করে আংশিক পাথরের মাধ্যমে। সেটা কিরকম ভাবে করে, মোটামুটি একটা আইডিয়া। ধর এখানে পেট্রোল আছে, ঠিক আছে, এই পেট্রোলটাকে এখান থেকে ঢোকায়, আর এখানে প্রচন্ড তাপ দেয়, ঠিক আছে। এবার এইটা হচ্ছে ওই আংশিক পাতনের স্তম্ভ বা কলম বলে, ঠিক আছে। তাহলে এই আংশিক পাতনের কলমটা কি হবে এখানে? এ কি হলো? আচ্ছা, দাঁড়া, ট্রেনের চার্জ চলে গেছে। আচ্ছা, মোটামুটি বোঝা যাচ্ছে, দেখ, বোঝালে বুঝতে পারবি। এই স্তম্ভটার নিচে দেখ লাল হয়ে রয়েছে, ঠিক আছে, কারণ ওখান থেকে মোটামুটি তাপটা দেওয়া হচ্ছে, তো নিচের দিকটা প্রচন্ড গরম হয়ে রয়েছে। আর যত উপরে যাচ্ছে তত তত ঠান্ডা হচ্ছে, তত ঠান্ডা হচ্ছে। তাহলে এইবার পেট্রোলটা নিচ থেকে ঢুকছে, গরম অবস্থায় ঢুকছে, পুরোটা বাষ্পীভূত হয়ে যাচ্ছে। যেই মুহূর্তে বাষ্পটা উপরের দিকে যাচ্ছে, আচ্ছা, অনেকগুলো জিনিস মিশে আছে তার মধ্যে, এক একটার স্ফুটনাঙ্ক এক একটা এক এক রকম। যেই মুহূর্তে উপরের দিকে যাচ্ছে সেই মুহূর্তে যাদের স্ফুটনাঙ্ক গুলো বেশি ছিল, ঠান্ডা হওয়ার কারণে তারা স্ফুটনাঙ্কের নিচে চলে আসছে, এবং বাষ্প থেকে সেই জিনিসটা তরলে পরিণত হয়ে যাচ্ছে। আরো উপরে যাচ্ছে, আরো ঠান্ডা হচ্ছে, ঠান্ডা হওয়ার কারণে যার স্ফুটনাঙ্ক আরেকটু কম ছিল কিন্তু অন্যদের থেকে বেশি, সে তরলে পরিণত হয়ে যাচ্ছে। আরো উপরে যাচ্ছে, আরো ঠান্ডা হচ্ছে। হুম, বল। পেট্রোলিয়াম যখন তোলা হয় তখন তো তার মানে অশুদ্ধ থাকে, ওটা অনেক কিছু মিশে থাকে। একদম একদম, ওটাকে ক্রুড অয়েল বলে, ঠিক আছে, ওটাকে পরিশোধিত করতে হয়। এবং এই পরিশোধিত করার প্রক্রিয়াটা হচ্ছে এটা। এবং এই পরিশোধিত করার প্রক্রিয়ায় শুধু পেট্রোল পাওয়া যায় না, আরো অনেকগুলো জিনিস পাওয়া যায় যেগুলো প্রত্যেকটার বিভিন্ন প্রয়োগ আছে। মানে ওই শোধন করার পরেও যেগুলো পাওয়া যায় সেগুলোও কাজে লাগে। হ্যাঁ, প্রত্যেকটা প্রত্যেকটা। তাহলে এখান থেকে পেট্রোল ঢুকছে, হিট করছে, পুরোটা বাষ্পীভূত হয়ে যাচ্ছে, বাষ্পটা এখান থেকে যেতে যাচ্ছে, ঠিক আছে। আমি জাস্ট উদাহরণ দেওয়ার জন্য বলছি, তো এখানে তাপমাত্রা আছে 400 ডিগ্রি, এখানে আছে 300 ডিগ্রি। যত যত উপরে যাচ্ছে তত ঠান্ডা হচ্ছে, ঠিক আছে, কারণ তাপটা এখানে দেওয়া হচ্ছে তো। ফলে এই জায়গাটা সব থেকে বেশি গরম, এই জায়গাটা। যত উপরে যাচ্ছে তত ঠান্ডা হচ্ছে, তত ঠান্ডা হচ্ছে। ধর এই লেয়ারটার তাপমাত্রা 400 ডিগ্রি, এই লেয়ারটার তাপমাত্রা 300, এই লেয়ারটা 200, এই লেয়ারটা 100। জাস্ট উদাহরণ দেওয়ার জন্য বলছি আমি। এর তাপমাত্রা তার 100, এর 200, এর 300, এর 400। রুদ্র, আছিস তো? হ্যাঁ। তাহলে এবার যেখান থেকে আমি বাষ্পটাকে পাঠিয়ে দিলাম এখানে, যেই মুহূর্তে এই লেয়ারটা ক্রস করলো, এবার তাপমাত্রা 400 কম হয়ে গেছে, 400 আর 300 মধ্যে মধ্যে রয়েছে। তাহলে যাদের স্ফুটনাঙ্ক 400 ছিল বা 400 একটু বেশি ছিল, তারা তো এবার স্ফুটনাঙ্কের নিচে চলে গেছে, 400 আর 300 মধ্যে রয়েছে। স্ফুটনাঙ্কের নিচে থাকলে কি হবে? তরলে পরিণত হয়ে যাবে। তারা এখান থেকে তরলে পরিণত হয়ে এখান থেকে বেরিয়ে যাবে, বা এই পাশ থেকে তরলে পরিণত হয়ে এই পাশ থেকে বেরিয়ে যাবে, কোনো একটা দিক থেকে বেরিয়ে যাবে। যে, ধর এবার আরো উপরে গেল, আরো উপরে গেলে এই লেয়ারটা যেই ক্রস করলো 300 কম হয়ে গেল তাপমাত্রা। তাহলে এবার যাদের স্ফুটনাঙ্ক 300 বা তার বেশি ছিল, তারা তো সেই বাষ্পটা তো স্ফুটনাঙ্কের নিচে নেমে গেছে। তাহলে কি হয়ে যাবে? বাষ্পটা তরলে পরিণত হয়ে যাবে। তাহলে তারা তরলে পরিণত হয়ে এই আংশিক আংশিক পাতন স্তম্ভর এখান থেকে বেরিয়ে আসবে, আরো উপরে যাবে। তখন তখন যাদের স্ফুটনাঙ্ক 100 বা 200 রেঞ্জে ছিল, তারা তাদের তাদের তাপমাত্রা স্ফুটনাঙ্কের থেকে কমে গেছে বা 200 থেকে কমে গেছে, তারা তরলে পরিণত হয়ে যাবে, এখান থেকে বেরিয়ে যাবে। এরকম করে করে একদম শেষে কে থাকবে? একদম উপরে সে থাকবে যার স্ফুটনাঙ্ক সব থেকে কম। সে তখনও বাষ্পর অবস্থায় রয়েছে, সে তখনও তরলে পরিণত হয়নি, সে তখন এখান থেকে বেরিয়ে যাবে। এই একদম উপর থেকে যেটা বেরোয় সেটা হচ্ছে এলপিজি, আমরা যেটাকে এলপিজি হিসেবে ব্যবহার করি, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। এটা শেষ অবধি গ্যাস থাকে, মানে বাষ্প থাকে, এবং সেখান থেকে বেরোয়। তারপরে তারপরে যেটাকে পাই সেটা হচ্ছে পেট্রোল। মানে পেট্রোলের স্ফুটনাঙ্ক এটার থেকে একটু বেশি, তাই জন্য পেট্রোল এই অবস্থাতেই তরলে পরিণত হয়ে বেরিয়ে গেছে। তার থেকেও বেশি স্ফুটনাঙ্কওয়ালা কি জিনিস পাই? ডিজেল পাই। আচ্ছা, এখানে পাই কেরোসিন। পেট্রোলের পরেই যেটা পাই সেটা হচ্ছে কেরোসিন। তার মানে কেরোসিনের স্ফুটনাঙ্ক পেট্রোলের থেকে একটু বেশি, তাই এটা আগেই বাষ্প থেকে তরলে পরিণত হয়ে গেছিল, ঠিক আছে। তারপরে যেটা পাই সেটা হচ্ছে ডিজেল। আর তারও নিচে যেগুলো পাই সেগুলো অনেক, আর তাদের স্ফুটনাঙ্ক অনেক বেশি, তারা খুব তাড়াতাড়ি বাষ্পটা তরলে পরিণত হয়ে গেছিল, এবং সেখান থেকে ওগুলো কালেক্ট করে নিই, অ্যাসফাল্ট পাই, ন্যাপথা পাই, এগুলো পাই।
বোঝা গেছে না বোঝা যায়নি? যে পেট্রোলিয়াম, ক্রুড পেট্রোলিয়াম থেকে কি করে বিভিন্ন স্ফুটনাঙ্কের তরলগুলোকে আলাদা করে নেওয়া হচ্ছে আংশিক পাতন করে। দেখ, প্রশ্ন থাকলে জিজ্ঞেস কর কিন্তু। এটা বুঝতে পারছিস না যে নেই। কেন হুম। কম স্ফুটনাঙ্কের জিনিসটা উপর অব্দি উঠে যাবে, কেন বেশি স্ফুটনাঙ্কের জিনিসগুলো আস্তে আস্তে তরলে পরিণত হয়ে যাবে? এটা বুঝতে পারছিস তো না বুঝতে পারছিস না? হ্যাঁ হুম। পারছি। এরম করে এই প্রত্যেকটা যে স্তর থেকে যে জিনিসগুলো পাওয়া যায় তার প্রত্যেকটা আলাদা আলাদা প্রয়োগ রয়েছে। বইতে এটা ডিটেলে বুঝিয়ে বলা আছে, ঠিক আছে? আমি বুঝিয়ে দিয়েছি, বই থেকে এই প্রয়োগগুলো পড়বি এবং কোন কোন থাকা থেকে বুঝতে পারছিস। মানে এখানে যত নিচের দিকে নামছিস স্ফুটনাঙ্ক তত বাড়ছে, সেই জন্যই আগে তরলে পরিণত হয়েছে। স্ফুটনাঙ্ক বাড়ছে মানে, এবং অবশ্যই তার মানে তার এগুলো বেশি কার্বন যুক্ত হাইড্রোকার্বন, তত তত বড় বড় হাইড্রোকার্বন আর কি। যাই হোক, মোদ্দা কথা হচ্ছে এই এই প্রত্যেকটা জিনিস যেগুলো বেরোচ্ছে পেট্রোলিয়াম পরিশোধনের ফলে, এদের প্রয়োগগুলো একটা দুটো প্রয়োগ মাথায় রাখবে একটুখানি। এবং এই প্রক্রিয়াটা ভালো করে বুঝে নিবি। এবং পারলে এই চ্যাপ্টারটা বই থেকে অন্তত একবার চোখ বুলিয়ে নিবি। আমি কিন্তু অনেকগুলো তথ্য লিখে দিইনি, বুঝিয়ে দিয়েছি, লিখে দিইনি। বইয়ে ভালো করে লিখে দেওয়া আছে, সেখান থেকে অবশ্যই পড়ে নিবি একবার অন্তত। বুঝতে পেরেছিস? হ্যাঁ। হ্যাঁ। বেশ, ঠিক আছে, যা কেটে পড়। এই চ্যাপ্টারটা এখানে শেষ হচ্ছে। এর পরের দিন আমরা অ্যাসিড ক্ষারের চ্যাপ্টারটা শুরু করব, এবং অ্যাসিড ক্ষারের চ্যাপ্টারটা শেষ হতে অন্তত 4 দিন সময় লাগবে, ঠিক আছে? তারপরে আমাদের আরেকটা লাস্ট একটা ছোট্ট চ্যাপ্টার থাকবে, সেটা হচ্ছে জলের চ্যাপ্টার। ওটা পড়ালেই এই এই বারের মতো সিলেবাস শেষ হয়ে যাবে। আচ্ছা, রুদ্রদের সিলেবাস কি? না না, রুদ্রদের আরেকটা আছে তো। আবার কি আছে? 5টা চ্যাপ্টার তো। আরেকটা ওই যে শক্তি কার্য, ওইটা আছে তো। এই, তুই আমাকে শক্তি কার্যের কথা বলিসনি কিন্তু। কেন, লিখে শান্তনুদা, পাঠিয়েছিলাম তো। হ্যাঁ, রুদ্র বল, কি বলছি বল, দাঁড়া আসছি, তোরটা আসছি, রুদ্র বল। বলছিলাম আমাদের একই, আচ্ছা। দুই একটা শুধু হয়তো আলাদা হতে পারে। আমি তো বললাম না যে ওই দ্রবণের পর থেকে 4টে, মানে দ্রবণ থেকে 4টে, আর ওই 5 নম্বর অধ্যায়টা। 5 নম্বর অধ্যায়ে পড়িয়ে বোঝানো তো মুশকিল, দাঁড়া একবার দেখি তাও চোখ বলে। আমি কি চলে যাবো? উম, না, দাঁড়া, দাঁড়া। হ্যাঁ, ঠিক আছে। পাঁচ উম, নম্বর অধ্যায়টা কি লেখা আছে গো, একটু বলো তো। কোন মানে কিসের চ্যাপ্টার? শক্তির ক্রিয়া, কার্যক্ষমতা ও শক্তি। এটা আমি কথা দিতে পারছি না কতটা আমি ঠিক করতে পারবো, আর আমি চেষ্টা করছি, আহ সপ্তাহে 2 দিন করে যদি আমরা পড়ি, আমার মনে হয় অনেকটাই কভার করে নেওয়া যাবে, অন্তত এই শুরুর পাঁচ দিকটা নাম্বার cover। চ্যাপ্টারটা তো ছোট আছে। ছোট বড় ব্যাপার না, 5 নম্বর চ্যাপ্টার ফিজিক্সের চ্যাপ্টার, ওটা আবার তোরা বুঝতে গিয়ে মানে এইগুলো যেমন খুব সহজে হয়ে যাচ্ছে, ফিজিক্সের চ্যাপ্টার গুলো তোদের দেখে যে বুঝতে সময়টা একটু বেশি লাগে। ফলে ওটা ছোট চ্যাপ্টার হলেও ওটা মানে দুটো ক্লাস তো কম করে লাগবে, তিনটেও লাগতে পারে। আমি দুটো ক্লাস ধরেই চলছি, ঠিক আছে? তো তাহলে অ্যাসিডটা যদি আমি 4টে ক্লাসেও শেষ করি, জলটা আমাকে দুটো ক্লাসে শেষ করতে হবে, যেটা একটা চাপের ব্যাপার। আর ওটা দুটো দেখছি, আমি চেষ্টা করছি পুরোপুরি ওটা শেষ করার, মানে মানে ওই মাঝে তোদেরকে আরো একটু ক্লাস চাপ দিতে করাতে হবে। হবে? মাঝে আরো বলতে, এই তাহলে আমাদের এই শনি মঙ্গল করে এই মাসটা, এই জুলাই মাসটা অন্তত কন্টিনিউ করতে হবে শুধুমাত্র। বুঝেছিস স্কুলেও তো না বুঝিস বলছে নি? যে 1 তারিখ থেকে হয়তো পরীক্ষা। আমাদেরও পয়লা, বলেছে ফার্স্ট সপ্তাহ থেকে পরীক্ষা নিয়ে নেবে। মানে 1লা আগস্ট, তাই তো? হ্যাঁ, মানে হ্যাঁ। এবার ডেট চেঞ্জ করবে, এখনো ঠিকঠাক কিছু বলেনি। হুম। আমাদেরটা তো পুরো কম ডেট বলেনি, কিন্তু কনফার্ম বলেছে যে ওই 1 তারিখ থেকে 5 তারিখের মধ্যে পরীক্ষা শুরু হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, অসুবিধা নেই। মানে এটাকে এইভাবে দেখ, মানে এটা এইবারটা খানিকটা আমারই আহ, বলদের জন্য এটা হলো। আমি বাড়ি গিয়ে ওখানে অনেকটা মানে এদিক ওদিক হয়ে গেল, নইলে এটা হয়ে যেত হয়তো। কিন্তু এটাকে এইভাবে দেখা যেতে পারে যে প্রথম সামেটিভে আমরা অনেকটা পিছিয়ে ছিলাম সিলেবাসের থেকে। সেকেন্ড সামেটিভে কিন্তু আমরা আগেরটারও খানিকটা অংশ কভার করেছি, আবার এইটারও প্রায় সিলেবাস মানে শেষ করে ফেলতে পারি এরকম জায়গায় আছে। ফলে আশা করছি আমাদের ইমপ্রুভমেন্টই হচ্ছে, আমরা এর পরের সামেটিভে পুরো সিলেবাসটাই কভার করতে পারবো ঠিকঠাক করে। ফলে ঠিক আছে, হোক, আস্তে আস্তে হোক। তোরা একটুখানি মানে এই পড়াগুলো ভালো করে পড় এবং নোটগুলো লিখে পাঠা। আমি দেখছি কতটা টানা যায়, মানে জল এটার কি অব্দি ছবি হয়েই আঁকতে যাবে আশা হবে? করছি। হ্যাঁ, হ্যাঁ। এটার কি ছবি আঁকতে হবে? আম,
আঁকিস একটু, হাতে ছবিটা আঁকিস, কি আর হবে, যতটা পারিস আঁকিস। আমি ছবি আঁকতে পারি না। ছবি আঁকতে এই এটা দেখে দেখেই যতটা পারবি ততটা আঁকবি। আমিও ছবি আঁকতে পারি না। ঠিক আছে, এইগুলো আঁকার দরকার নেই। এই যে এই জিনিসগুলো আঁকার দরকার নেই, এগুলো আঁকার দরকার নেই। যা, কেটে বস। পর তাহলে তাহলে আমাদের দেখা হচ্ছে। পরের আমাদের মঙ্গলবার কটা থেকে পড়াবে? মঙ্গলবার 11টা থেকে, ঠিক আছে। সকাল 11টা থেকে 11টা। কটা অবধি? 11টা থেকে 1:30। কি 1:30 অব্দি তো পড়বো নাকি, 2.5 ঘন্টা তো পড়বো, মাঝখানে তো হ্যাঁ পাঁচ হ্যাঁ, সাত ঠিক মিনিট আরে আছে, ব্রেক হ্যাঁ, হবে। তুমি যত খুশি পড়াও, আমার কিছু যায় আসে না। ওরে বাবা, আমার আমার তো কিছু যায়, সারাদিনই ফাঁকা থাকে, শুধু বৃহস্পতিবারটা ছাড়া। আমার কিছু আর যায় আমার আসে না, আমি পড়বো। বৃহস্পতিবারটাই ফাঁকা থাকে, আর সব দিনই। হুম, আমার আগে আচ্ছা ঠিক ফাঁকা আছে, থাকতো না, এখন ফাঁকা থাকে। একটু কষ্ট করে ম্যানেজ করতে হবে কয়েকটা দিন, মাঝে তো পড়ার চাপ ছিলই না আমার, পড়ার দিক থেকে একটুখানি, তাহলে এই মাসটা একটু কষ্ট করে ম্যানেজ করতে হবে, আমরা করে ফেলবো অনেকটা। বৃহস্পতিবারটা পড়ালেও চলবে আমার। আরে বাবা, সবার কথা ভেবে তো পড়াতে হবে, কি এরকম করে কি করে? মঙ্গলবার ওরা তো সকালে বৃহস্পতিবার ফাঁকা, এই জন্য বললাম। ও আচ্ছা, তো তোর বৃহস্পতিবার পড়া আছে না, না তোর বৃহস্পতিবার কি আছে বলছিলিস? আমার তো বিকেল বেলা, সেই 7টা নাগাদ 8টা নাগাদ। আচ্ছা ঠিক আছে, আমরা মঙ্গলবার করে পড়ি, শনি আর মঙ্গলবার, দেখা যাক 1-2 সপ্তাহ পরে কতদূর এগোয়, তারপর বাদ বাকি ভাবা যাবে। পরের পড়া মঙ্গলবার, মূল কথা হচ্ছে এটাই, ঠিক আছে? ঠিক আছে। যা। তুমি আমার নোটস গুলো দেখে পাঠিয়ে দিও। হ্যাঁ পাঠিয়ে দেবো, মঙ্গলবার আগে পাঠিয়ে দেবো। আমারটা। হুম, অবশ্যই।